উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন হৃদয় রাঙানো প্রেম। লিখেছেন সিনথিয়া ইসলাম সীমা। কণ্ঠে আমি তাসনুভা। পর্ব ২। সূর্যের তেজস্বী রোশনি জানালার কাচ ভেদ করে চোখে পড়তেই ঘুম ছুটে গেল কৃষানে। চোখজোড়া আলোর স্পর্শে আসতেই তেলে বেগুনে জ্বলে উঠল। হাত দিয়ে আলোটুকু আড়াল করে বিছানা ছেড়ে নেমে পড়ল সে। মাথাটা আজকে একটু বেশি ঝিমঝিম করেছে। রাতের কোনো কিছুই স্মরণে নেই। হাতে সাদা ব্যান্ডেজ থেকে কপাল কুঁচকে গেল তার। চেয়েও কোনো কিছু মনে করতে পারল না। তবে এখন মনটা একেবারে হালকা লাগছে। গতকালের রাগটা আর নেই। ফোন হাতে নিয়ে স্ক্রিনে টাইম লক্ষ্য করতেই সব চিন্তা মাথা থেকে ঝরে গেল। বেলা ৯টা বেজে ৩০ মিনিট, ভার্সিটি যাওয়ার টাইম হয়ে গিয়েছে। অলরেডি অনেকগুলো কল দিয়ে ফেলেছে বন্ধুরা। তাই আর দেরি না করে ওয়াশরুমে ঢুকে পড়ল। মিঠুর জন্য ছোটখাটো করে দুটো গাজর কেটে বাটিতে নিল হুমায়রা। কাজ শেষ হতেই চুড়িটাও জায়গা মতো রেখে রুমের উদ্দেশ্যে রওনা হলো। বারান্দায় টুকটাক করে পানি খাচ্ছিল মিঠু। খাবার হাতে হুমায়রাকে ঢুকতে দেখে দৌড়ে এগিয়ে আসলো। যেন এতক্ষণ এই অপেক্ষাতেই প্রহর গুনছিল। তার কাণ্ড থেকে হাসি ফুটল হুমায়রার মুখে। হাঁটু মুড়ে বসে মিঠুর দিকে খাবার বাড়িয়ে দিল তাৎক্ষণিক। খাওয়ার পুরোটা সময় তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটা। ইকরার পরে এ বাড়িতে এই একটা প্রাণী তার সবচেয়ে আপন। এমনকি যে কথাগুলো ইকরার নিকট বলতেও সক্ষম হয় না, সেই কথাগুলো মিঠুর কাছে আপন মনে বলে হালকা হওয়া যায়। এক কথায় তার সকল সুখ দুঃখে নীরব শ্রোতা বললেই চলে। অর্ধেক খাবার মুখে নিয়ে ফিরিয়ে নিল মিঠু। হুমায়রা আরেকটু খাওয়ানোর চেষ্টা করলেও মুখে নিল না। অগত্যা আর জোড়াজুড়ি না করে উঠে দাঁড়ালো মেয়েটা। দরজার সামনে আসতেই ওয়াশরুম থেকে চুল ঝাড়তে ঝাড়তে বেরোতে দেখা গেল কৃষাণকে। মেয়েটাকে দেখতেই তার পায়ের গতি বাড়িয়ে দিল সে। দুকদম এগোতেই হিজাবের মাথা দরজার লোকে আটকে গেল। টান খেয়ে হিজাবের প্রথম ভাঁজটা খুলে গিয়ে দ্বিতীয় ভাঁজটাও আলগা হয়ে গেল। মুহূর্তেই চন্দনরঙা গলদেশে দৃশ্যমান হলো তার। কৃষাণ তার দিকেই তাকিয়েছিল। যার দরুন প্রথমেই তার চোখে পড়ল মেয়েটার গলার মসৃণ ত্বকে তৈরি হওয়া লালচে ক্ষতর দাগটায়। ব্রুজোড়া কুচকে গেল অমনি। ফর্সা গলায় লম্বা হয়ে পড়া দাগটা দেখে মনে হচ্ছে কেউ ছুরি ঠেকিয়েছিল সেথায়। মনের মাঝে হাজারো উকি দিল প্রশ্ন তার। রাতে কি এই মেয়েটাকে মেরেছিলাম আমি? কিছুতেই মনে পড়ছে না। দাগটা দেখে তো মনে হচ্ছে ছুরি ঠেকানোর ফলে ক্ষত হয়েছে। তাহলে কি মেয়েটার গলায় ছুরি ধরেছিলাম? নিশ্চয়ই এই মেয়ে কথা অমান্য করেছিল। নয়তো মাতাল অবস্থায় উল্টোপাল্টা কাজ করার স্বভাব আমার নেই। তার ভাবনার মাঝে তড়িঘড়ি করে হিজাব ছাড়িয়ে নিজেকে স্বাভাবিক করে নিল হুমায়রা। ট্রস্ট পায়ে রুম ত্যাগ করতে নিবে এর আগেই কানে আসলো কৃষাণের গম্ভীর স্বর। এই ধারা চলন্ত পাঁচড়া থেমে গেল হুমায়রার। সাথে সাথে উঁচু করে উত্তর করল, জি। রাতে কিছু হয়েছিল? আমার হাতে ব্যান্ডেজ কেন? আর কি লাগিয়েছিলে এটা? কি বলবে মেয়েটা? পানির গ্লাস ভেঙে আমাকে মারতে চেয়েছিলেন, আর সেই গ্লাসের কাছ দিয়েই হাত কেটেছে আপনার, এটা বলবে? অযথা উত্তর না পেয়ে নখ দিয়ে হাত কুটতে লাগলো। তোর কি কান খাটো? পানির গ্লাস দিয়ে কেটেছে। কৃষাণের রামধমক খেয়ে কথা না বলে থাকা হলো না আর। উত্তরে কিছু বলল না সামনের ব্যক্তি। হুমায়রার কথায় ঘটনার গভীরতা অনেকটাই আঁচ করতে পেরেছে সে। হয়তো মেয়েটা পানি দিতে এসেছিল, তার জন্যই ওকে মারতে গিয়েছিল। এবার যা এখান থেকে। টি শার্টের উপরে শার্ট জড়িত জড়াতে জড়াতে অন্যদিকে তাকিয়ে বলল কৃষাণ। আর তার বলতে দেরি, অথচ রুম ছাড়তে দেরি হলো না হুমায়রার। মেয়েটা যেন কোনো মতো কেটে পড়লেই বাঁচে। ধূসর রঙের একটা শার্ট পরে ভার্সিটির জন্য বেরোলো কৃষাণ। ড্রয়িং রুমে আসতেই সামনে পড়ল ইয়াসমিন বেগম। তাকে সম্পূর্ণ উপেক্ষা করে যেতে নিবে অমনি পথ আটকে ধরলেন তিনি। বিরক্তি নিয়ে চাইল ছেলেটা, বলল, কি চাই? কোনো কথা বললেন না ভদ্রমহিলা। ১,০০০ টাকার নোট ছেলের হাতে গুজে দিতে লাগলেন। যত যাই হোক, টাকা না থাকলে ছেলে তার না খেয়ে থাকবে, যেটা মা হয়ে কখনো সহ্য করতে পারবেন না তিনি। সন্তান না খেয়ে থাকলে মায়ের গলা দিয়ে খাবার নামে। তিনি অনুনয় করে বললেন, টাকাটা নিয়ে যা বাবা, দরকার নেই। যদিও মন কহিনে রাগের কোনো চিহ্নটুকুও নেই, তবুও মেকি রাগ দেখানোর চেষ্টা করলো কৃষাণ। তবে মায়ের অনুনয়ের কাছে সেই রাগ টিকল না বেশিক্ষণ। হার মেনে নিল ছেলেটা। অতঃপর টাকা হাতে বেরিয়ে পড়ল ফুরফুরে মেজাজে। নিত্যদিনের নিয়ম মাফিকই সময় কেটে গেল। কোলাহলহীন নির্জন রাস্তা। গাড়ির হর্নের শব্দ বাতিতেও তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। সকালের ব্যস্ততা শেষ করে ধরনী তখন ঠাঁই নিয়েছে দুপুরের হালকা নির্জনতায়। ভার্সিটি শেষ করে আজ আর বেশিক্ষণ আড্ডায় মচে থাকতে পারেনি কৃষাণ। শরীরটা কেমন টনটন করেছে। ভেতরে প্রতিটা রগ যেন টেনে টেনে নিয়ে যাচ্ছে কেউ। মাথার ভেতরে যেন হাতুড়ি পেটানো হচ্ছে। সবকিছু একেবারে অসহ্য লাগছে ছেলেটার। তাই আর না পেরে সব ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মিনিট দশকের মধ্যেই বাড়ির দোরগোড়ায় চলে এলো। বড় বড় পায়ে মেইন গেটে অতিক্রম করে বাড়িতে প্রবেশ করলো। রুমে গিয়ে কোনো রকমে কাঁধে থাকা ব্যাগটা ছুঁড়ে ফেলে বিছানায় গা এলিয়ে দিল। ততক্ষণে বোধ হয় একটু শান্তি মিলল ছেলেটার।
জোহরের নামাজ শেষ করে রুমে যাওয়া হয়নি হুমায়রার। নামাজ ঘর থেকে বেরিয়ে খাবার খেয়ে দুই বান্ধবী সোজা ইকরার রুমে চলে এসেছে। তাদের মাঝখানে বিছানায় চুপটি করে বসে আছে মিঠু। ছোট ছোট লালিত চোখজোড়া তাদের উপরেই নিবদ্ধ। সেই তখন থেকে আগত পরীক্ষার ব্যাপারে কথা বলেছে দুজন। 2 মাস পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাদের। হুমায়রা বলেছে সে নাকি পরীক্ষা দেবে না। যেখানে ইকরার পরিবারের তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, সেখানে পরীক্ষা না দেওয়ার মানে কি? এই বিষয়ে তখন থেকে হুমায়রাকে বুঝিয়ে যাচ্ছে ইকরা। অথচ ঘুমে বারবার চোখ লেগে আসছে হুমায়রার। রাতেও ঠিকমতো ঘুম হয়নি, আবার দুপুরেও ঘুমটা মিস হয়ে দেওয়ায় চোখ খুলে রাখা দায় পড়েছে মেয়েটার জন্য। ইকরা তো ইকরাই, সে নিজের মতো বলেই যাচ্ছে। হুমায়রা তো আর মামিকে বলেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা একবার দিয়ে না হয় বিয়েটা দিতে। এতে ইকরার পরিবারও কোনো বাধা দিত না, তা না ভালোই করেই জানতো হুমায়রা। তবে রেখা বেগম কোনো তোয়াক্কাই করেনি। তিনি তো কোনো মতে হুমায়রাকে বাড়ি থেকে বের করলেই বেঁচে যান। এসব নিয়ে এখন আর কোনো আফসোস নেই হুমায়রার। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আবার নতুন করে পড়ালেখা শুরু করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। অথচ সামনে থাকা ব্যক্তি মানলে তো উল্টো জেদ ধরে বসেছে হুমায়রার পরীক্ষা না দিলে সেও দিবে না। এই পর্যায়ে মানতে বাধ্য হলো মেয়েটা। বললে সে পরীক্ষা দেবে। এখন পরীক্ষার টপিক বাদ দিতে শুনে বিশ্বজয়ের হাসি ফুটল ইকরার মুখে। বলল, শুক্রিয়া বান্ধবী আমার, এবার ঘুমা তুই। সাথে সাথে বিছানায় গা এলিয়ে দিল মেয়েটা। নিজের রুমে যাওয়ার প্রয়োজন বোধ করল না। তার ঘুমন্ত মুখে মারে চেয়ে হাসলো ইকরা। পরপর নিজেও শুয়ে পড়ল। চতুর্দিকে আসরে আজানের ধ্বনিতে হতেই ঘুম ভাঙল হুমায়রার। পাশ ফিরে ইকরাকে ডাকলো দুই স্বরে। গুনে গুনে তৃতীয় ডাকের মাথায় গিয়ে সাড়া দিল ইকরা, নামাজ পড়বে চল। চোখ খুলে তাকালো ইকরা। পরপর কোনো অলসতা ছাড়াই উঠে পড়ল দুই বান্ধবী। ওয়াশরুম থেকে অজু সেরে হাঁটা দিল নামাজ ঘরের দিকে। অতঃপর নামাজ আদায় করে সতেজতা ফিরিয়ে আনলো শরীরে। তারপর নিত্যদিনের মতোই মিঠুকে নিয়ে চলল বাগানের দিকে। সেখানে গিয়ে মিঠুকে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিল। সেই ফাঁকে দুজন ফুল গাছে পানি দেওয়ার কাজ শেষ করলো। এভাবেই বিকাল করে সন্ধ্যা নেমে এলো। এর মাঝে একবার রুমে যায়নি হুমায়রা। একেবারে মাগরিবের নামাজ শেষ করে রুমের ভিতরে পা রাখলো সে। বিছানায় খাতা মোড়ানো অবস্থায় কৃষাণের অবয়ব দেখতেই 480 ভোল্টেজের ঝাটকা খেলো মেয়েটা। চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইল। এ বাড়িতে আসার পর আজকে প্রথম দিনের বেলায় কৃষাণকে শুয়ে থাকতে দেখল। এমনিতে তো সারাদিন মাত্র একবার দর্শন পাওয়া যায় তার, তাও কোনো রকমে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়ে। আজকে হঠাৎ কি হলো? শরীর খারাপ করেনি তো মানুষটার? কাল বৃষ্টিতে ভেজার দরুন জ্বর হলো না তো? সব বিস্ময় ভাব ছুঁড়ে ফেলে তস্ত্র পায়ে স্বামীর নিকট এগিয়ে গেল সে। কৃষাণের গায়ে হাত রাখতেই আরেক দফা ঝটকা খেল। জ্বরে পুড়ে জ্বলে যাচ্ছে তার। হুমায়রা যেন মনে হলো কোনো উত্তপ্ত জিনিসে হাত রেখেছে। মুহূর্তেই চোখে মুখে আতঙ্কে ছড়িয়ে পড়ল তার। কখন জ্বর আসলো মানুষটার? এতক্ষণ কেন যে রুমে এলো না সে? চিন্তা ও অনুতপ্ততায় ডুবে গেল রমণী। এখন নিজেই নিজেকে বকতে মন চাচ্ছে। ঘরময় পায়চারি করছে হুমায়রা, চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। কৃষাণের ললাটে জলপট্টি দেওয়া। একটু পরপরই তাপমাত্রার প্রভাবে তা শুকিয়ে যাচ্ছে, আর সেটাকে পুনরায় সিক্ত করে কপালে দেওয়ার কাছে অব্যাহত রয়েছে সে। কিন্তু এতে করে কোনো রকম ফল পাওয়া যাচ্ছে না। জ্বর কমার নাম তো নেই, উল্টো ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এখন ওষুধও না খেয়ে উপায় নেই। তবে ঔষধ সেবনের আগে কিছু তো খাওয়াতে হবে মানুষটাকে। কিন্তু এই লোক তো ঘরের খাবার মুখেই নেয় না। এখন কি করবে মেয়েটা? দ্বিধান্বিত পুকতে পুকতেই রান্নাঘরের দিকে এগোলো। ভাত নামক খাবারটা একেবারে চোখের বিষ কৃষাণের। এই খাবারটাকে সহ্য করতে পারে না সে। তাই একটা নুডলস হাতে স্যুপ বানানোর সিদ্ধান্ত নিল। সবাই তাতে যার যার রুমে ব্যস্ত। হুমায়রা নিজের মতো স্যুপ বানিয়ে রুমে নিয়ে এলো। শুনছেন? কৃষাণের শিওরে বসে মৃদুস্বরে ডাকলো হুমায়রা। কোনো সাড়া পাওয়া গেল না ওপাশ থেকে। ফের শোনা গেল একই সুর। শুনছেন? কষ্ট করে একটু কিছু খেয়ে ওষুধটা খেয়ে নিন না, ইনশাল্লাহ জ্বর ছেড়ে দিবে। কথা বলতে বলতে ইচ্ছে করছে না কৃষাণের। একে তো শরীরের অবস্থা বেগতিক, আবার হুমায়রার ডাকাডাকিতে মেজাজ খারাপ হলো। বিরক্তি নিয়ে উত্তর করলো, তুই যাবি এখান থেকে? আর একবার ডাকবি তো মেরে তান্দুরি বানিয়ে দেবেন। আমি জানি, আগে সুস্থ হন, তাহলে সহজে মারতে পারবেন। তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই তাকে থামিয়ে মাঝপথে বলে উঠল হুমায়রা। বিরক্তির মাত্রা আকশো ছড়িয়ে গেল ছেলেটার। তবে শরীরের দুর্বলতার কারণে শান্ত রইল, নয়তো এতক্ষণে কয়েক ঘা লাগিয়ে দিত নিশ্চিত। সে তুলনামূলক শান্ত অথচ কঠোর স্বরে বলল, ভালো লাগছে না হুমায়রা, যা এখান থেকে। মানুষটার শান্ত কণ্ঠে ভিতরটা হু হু করে উঠল মেয়েটার। এমন শান্ত স্বর আগে কখনো শোনেনি। নিশ্চয়ই খারাপ লাগছে বেশি। সে অত্যাধিক মোলায়েম কণ্ঠে অনুনয় করল, দয়া করে একটু কিছু খেয়ে ওষুধটা নিন, তাহলে ভালো লাগবে। আচ্ছা, আপনাকে উঠতে হবে না, শুধু খাটের সাথে হেলান দিয়ে একটু বসুন, আমি খাইয়ে দিচ্ছি। নড়চড় দেখা গেল না কঠোর মানবের। কাতার নিচ থেকে প্রশ্ন ছুড়ল, কি এনেছিস? স্যুপ।
যদিও খাবারটা তেমন একটা পছন্দ না কৃষাণের, তবুও কাতার নিচে থেকে দুর্বল শরীরটা টেনে নিয়ে ঠেকালো খাটের সাথে। আপাতত ওষুধ নেওয়া আবশ্যক। বরাবরের মতো না খেয়ে ওষুধ সেবন করার নিয়ত ছিল তার। তবে এই মেয়ের প্যান প্যান থেকে বাঁচতে খাবার খেতে ইচ্ছে। অসুস্থতার সুযোগে একটু বেশি বার বেড়েছে মেয়েটা। সুস্থ হওয়ার পর মজা বোঝাবে সেটাকে। মুখের সামনে চামচ বাড়িয়ে রেখেছে হুমায়রা, অথচ সামনের ব্যক্তি সেসব খেয়ালই নেই। সে তীক্ষ্ণ দৃষ্টিতে হুমায়রাকে পরখ করছে। সেই দৃষ্টির আড়ালে থাকা গভীর পরিকল্পনাগুলো বুঝতে সক্ষম হলো না সরল রমণী। সে স্বামীর জরাক্রান্ত মুখের দিকে তাকিয়ে খাবার নিয়ে ইশারা করল। সম্বিত ফিরল কৃষাণের। চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো মুহূর্তেই। পরপরই কোনোরূপ বাধা ছাড়া খাবার মুখে পুরে নিল। ৫ কি ৬ চামচ খেয়ে আর খাবে না বলে জানিয়ে দিল। হুমায়রার খুব করে বলতে ইচ্ছে হলো পুরোটা খেয়ে শেষ করুন, তবে সাহসে কুলোনো না। এইটুকু যে খেয়েছে এটাই অনেক। অতঃপর কৃষাণের দিকে পানি আর ওষুধ এগিয়ে দিল। ওষুধ সেবন করে আবারও শুয়ে পড়ল সে। আদেশের স্বরে বলল, কেউ যেন না জানে জ্বরের কথা। আচ্ছা। এবেলায় একটু নিশ্চিত হলো মেয়েটা। এর মাঝে মসজিদে এশার আজানের আহ্বান দেওয়া হলো। সুপের বাটি নিয়ে রান্নাঘরে রেখে দিল হুমায়রা। এরপর চলে গেল নামাজ আদায় করতে। চুলের সামনে দাঁড়িয়ে রাতের খাবার গরম করছে হুমায়রা। টেবিলে বসে খাবার অপেক্ষা করেছে বাড়ির কর্তারা। এখনো গরম হয়নি? জি আম্মু, প্রায় হয়ে গেছে। ইয়াসমিন বেগম পাশে এসে একটু পরখ করলেন। পরপর যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। ৩ রকমের খাবার গরম করে যেই না গ্যাস বন্ধ করতে নিবে হুমায়রা, তখনই খাবার টেবিল থেকে ভেসে এলো ইয়াসমিন বেগমের স্বর। আম্মু, একটু কষ্ট করে একটা ডিম ভাজি দাও তো তোমার আপুর জন্য। এখনই দিচ্ছি আম্মু, বলে পেঁয়াজ মরিচ কুচি করে ডিম ভাজার কাজ শুরু করলেন। এই মাঝে আবারও রান্না করে এলেন ইয়াসমিন বেগম। ততক্ষণে ভাজা প্রায় হয়ে গিয়েছে। কাজ হতেই ভদ্রমহিলা ডিম নিয়ে চলে গেলেন টেবিলে। সেই ফাঁকে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রেখে দিল হুমায়রা। অতঃপর পুরুষদের খাবার শেষ হতেই টেবিলে বসে পড়ল মহিলাগণ। ডাকা হলো হুমায়রাকে। শাশুড়ি খাবার এগিয়ে দিয়ে নিচেও খেতে বসলো। খাওয়া শেষে এঁটো বাসনগুলো ধুতে লেগে পড়ল। এখন এইগুলো তার নিত্যদিনের কাজ হয়ে উঠেছে। সংসার জীবনে এসব সাধারণ ব্যাপার। তবে আজকে শরীরটা দুর্বল লাগছে মেয়েটার। কাজ যেন এগোচ্ছেই না। ২ দিন রাতে ঠিকমতো ঘুম না হওয়া থেকেই মূলত এই দুর্বলতার সৃষ্টি। কাজের মধ্যেই ধীর পায়ে এসে পাশে দাঁড়ালো ইকরা। বলল, আমি সাহায্য করি? না, লাগবে না, আমি পারবো। মুচকি এসে উত্তর করল হুমায়রা। তবে তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে কাজে হাত লাগিয়ে দিল সামনের রমণী। বললাম তো আমি পারবো, তুই হাত লাগালি কেন? তুই তো সব কিছুই পারিস। এখন যদি পুরো ঘরে থালা বাসন এনে তোকে দেওয়া হয়, তাও একই শব্দ বের না করে তোর মুখ দিয়ে। তুই পারলেই হবে, আমাকেও তোর শিখতে হবে। ভাবি হিসেবে ননদকে কাজ শেখানো তোর দায়িত্ব। হাসলো হুমায়রা। বলার মতো কিছু খুঁজে পেল না। শুধু কিছু বল তাকিয়ে রইল মুগ্ধ নয়নে। ঘরের মালিকের উপস্থিতি যেন যে ঘরটা সবসময় নিকোটিনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকত, আত্মা একেবারে উজ্জ্বল হয়ে আছে। সময়ের সাথে সাথে পাল্লা ধরে কৃষাণের জ্বর শুধু বেড়েই যাচ্ছে। শরীরের উত্তাপে উত্তপ্ত হয়ে যাচ্ছে পুরো বিছানা। অথচ ভেতরে ভেতরে শীতে কাঁপছে শরীর। নামাজ ও খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে একেবারে রুমে এলো হুমায়রা। প্রতিদিন এই সময় 2 বান্ধবী মিলে একটু আড্ডা দিত, তারপর ঘুমাতে আসতো। আজকেও ইকরা বলেছিল, তবে রাজি হয়নি সে। নিজের শরীর খারাপের বাহানা দিয়ে কোনো রকমের রুমে চলে এসেছে। মনটা বড় ছটফট করেছিল। কাজের মাধ্যমে বারবার স্বামীর অসুস্থতার কথা মাথায় এসেছে। ধীর পায়ে মানুষটার নিকট এগিয়ে গেল। তাপমাত্রা চেক করতে কপালে হাত ঠেকাতেই আটকে উঠল মেয়েটা। জ্বরের মাত্রা একটুও কমেনি। কপালে থাকা জলপট্টিটা একেবারে শুকিয়ে গেছে। সাথে সাথে ওয়াশরুম থেকে মগ ভরে পানি নিয়ে এলো। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া জলপট্টিটা ভিজিয়ে কপালে দিয়ে দিল। তারপর শিওরে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ঘুমন্ত পুরুষটাকে। দুপুরে ধূসর রঙা শার্টটা এখনো গায়ে জড়ানো। শার্টের সবগুলো বোতাম খোলা হওয়ায় ভেতরের টি শার্টটা দেখা যাচ্ছে। সেখানে ঝলমল করেছে একটা রূপার লম্বা চেন। তার মাঝখানে লাগানো একটা রড লকেট। একই রকমের সিলভার ব্রেসলেট স্থান পেয়েছে হাতেও। পুরোটাই বখাটে সাজসজ্জায় ভরপুর। অথচ চেহারাটা একদম নিষ্পাপ। শ্যামলাকরণের আকর্ষণীয় চেহারা। ঘনমোটা ভ্রুচগুলির নিচে একজোড়া তীক্ষ্ণ চোখ। অপরিপাটি চুলগুলো কপাল ছড়িয়ে ভ্রুতে এসে পড়েছে। তার গভীরভাবে পর্যবেক্ষণের মধ্যেই পুরনোই শুকিয়ে উঠল মাথার জলপট্টি। পরপর আবারও সেটা ভিজিয়ে দিল মেয়েটা। একবার দুবার তিনবার ভাবেই জলপট্টি দিতে দিতে মধ্যরাত ঘনিয়ে আসতে লাগলো। অথচ জ্বর কমল না মানুষটার। চোখে বারংবার ঘুমের রাজ্যে তলিয়ে যেতে চাইছে, কিন্তু স্বামীর চিন্তায় চোখের পলক অব্দি পড়ল না রমণীর। অতঃপর নিজের শরীরের সকল দুর্বলতা ভরে আবারও কাটিয়ে দিল আরেকটি নির্ঘুম রাত।
রাতের তৃতীয় প্রহর, সকালে তখন গভীর ঘুমে মত্ত। ঘণ্টাখানিক বাদে ফজরে আজান পড়বে ধরণীতে। ঝিঝি পোকাদের ডাকও তখন কানে আসছে না। তারাও বোধহয় তখন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। একেবারে নির্জীব, নিস্তব্ধ হয়ে আছে চারিপাশ। সহসা শরীরের সকল শীতলতা কেটে গিয়ে ঘামতে শুরু করলো কিষান। ভিজতে লাগলো তার গায়ে থাকা শার্ট। অসহ্য গরমে ঘুমে হালকা হয়ে এলো ছেলেটা। অমনি নাকের ভেতরে প্রবেশ করলো নারী সুগল একটা পবিত্র সুঘ্রাণ। সেই সুঘ্রাণের উৎস অনুসরণ করে অজান্তেই পাশ ফিরে শুলো সে। তখনই খুব কাছ থেকে শোনা গেল কারো ভারী নিঃশ্বাসের শব্দ। মুখের উপরে কারো তপ্ত নিঃশ্বাস উপলব্ধি করতেই পুরোপুরি ঘুম ছুটে গেল তার। তড়াক করে চোখ মেলে তাকালো, সাথে সাথে থমকে গেল মস্তিষ্ক। থমকালো ছেলেটার পুরো সত্তা। চোখের সামনে তার বালিশের কোনায় আবিষ্কার করলো এক ঘুমন্ত পরীকে। গাঢ় সবুজ হিজাবের মধ্যে স্থান পাওয়া মায়াবী মুখখানা দেখে মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো হুর, যার চেহারা থেকে ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধতা। এই প্রথম এতটা কাছ থেকে হুমায়রাকে দেখছে কৃষাণ। কেন যেন ব্যাপারটাতে মোটেও রাগ হলো না তার, বরং কণ্ঠনালী থেকে বেরিয়ে এলো অনাকাঙ্ক্ষিত কিছু বাক্য। কোনো মেয়ের চেহারায় বুঝি এতটা মায়া হয়? সৃষ্টিকর্তা কি পুরো জগতের সকল মায়া এই মেয়ের চেহারাটাই ঢেলে দিল? নাকি আমি আজকাল বেশি ভাবছি এই মেয়েকে নিয়ে? ভাবনার মাঝে সে লক্ষ্য করলো মেয়েটা এক হাতে পুয়ানির মগ ধরে রেখেছে। ব্রো কুচকে গেল তার। কাঁথাটা গা থেকে সরিয়ে উঠে বসলো। তাৎক্ষণিক কিছু একটা কোলের ওপরে পড়ল। তাকাতেই দেখতে পেল আধ ভেজা জলপট্টি। মস্তিষ্ক সোজা হলো, বুঝতে পারলো পুরো ঘটনা। এই মেয়ে কি সারা রাত জেগে আবার মাথায় জলপট্টি দিয়েছিল? কিন্তু কেন? এত কিছু পরেও কি করে এসব করে কেউ? যত চাইছে মেয়েটাকে নিয়ে ভাববে না, ততই মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে ভাবার নির্দেশনা পাঠিয়ে দিচ্ছে এই মেয়ে। এ কেমন যেন আজব টাইপের মেয়ে। আবারও তাকালো সামনে থাকা নারীটির পানে, দেখলো মনোযোগ দিয়ে। ঠিক তাৎক্ষণিকই তার অপলক দৃষ্টি আটকে রইল কেন জানা নেই। এক পর্যায়ে হুমায়রার হাত থেকে মগ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। ঘামে চুপি চুপি হয়ে আছে শরীর, তাই শাওয়ার নেওয়ার সিদ্ধান্ত নিল। ফোনের বাজকই শব্দে ঘুম ছুটে গেল কৃষাণের। শব্দকে বিরক্তির হাতের মধ্যে ঢেলে দিয়ে খপ করে ধরল মোবাইলটা। স্ক্রিনে ঝলমল করেছে রবির নাম্বার। বিরক্তি সংযত করে কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে আসলো তিনটি সম্মিলিত স্বর। কিরে, আলালের ঘরে কুলাঙ্গা দুলাল, কাল থেকে এতগুলো কল দিলাম, কোন গর্তে ডুব খাচ্ছিলি তুই? সকাল সকাল মুখ খারাপের করবি, সামনে পাইলে তোদের টিকপাচি খাওয়ামো দেখিস। দমে গেল ওপাশের ব্যক্তিরা। বলল, ভার্সিটি আসবে কখন? আসটি। ফোন কেটে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে চলে গেল কৃষাণ। হাত মুখ ধুয়ে এসে ভার্সিটির জন্য রেডি হতে শুরু করলো। এখন শরীরটা আগের তুলনায় অনেকটাই ভালো লাগছে, সুতরাং ঘরে বসে বোরিং সময় কাটানোর প্রয়োজন নেই। তার তৈরি হওয়ার মাঝে নিঃশব্দের ঘরে প্রবেশ করলো হুমায়রা। তখন কৃষাণের শাওয়ার নেওয়ার মধ্যে আজান পড়ে যাওয়ায় ঘুম থেকে উঠে রুম ছেড়ে বেরিয়ে পড়ল সে। এর মাঝে একবার এসে ঘুমন্ত স্বামীর জ্বর চেক করে গিয়েছিল। তাপমাত্রা স্বাভাবিক থাকায় এরপর আর আসা হয়নি। নিজেকে পরিপাটি করে মিররের সামনে থেকে সরে আসলো কৃষাণ। পেছন করে হুমায়রাকে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি চাই? ওষুধটা খেয়ে যেতেন, নয়তো আবার জ্বর আসতে পারে। পেছন থেকে হাতগুলো এনে খাবারের বাটিটা সামনে ধরে বলল হুমায়রা। চোখ মুখ একেবারে স্বাভাবিক, ভয়ের লেশটুকু নেই মুখে। ব্যাপারটা বোধ হয় সহ্য হলো না সামনের ব্যক্তি। সে শার্টের হাতা কোটাতে কোটাতে দাঁত খিচে বলতে নিল, খুব বার বেড়েছিস তুই, তাই না? তবে তো এবার তোকে কথা সম্পূর্ণ হওয়ার আগে একটা আস্ত স্যান্ডউইচ তার মুখে পড়ে দিল হুমায়রা। জবান থমকে গেল ছেলেটার। আপনি আমাকে বারণ কাটন চাই করুন, এটা কি ওষুধ খেয়ে যান, নয়তো পুনরায় জ্বর ফিরে আসার সম্ভাবনা আছে। চোখ মুখ খিচে রেগে গড়গড় করে বলে উঠল হুমায়রা, চেহারার মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট। এই বুঝি একা লাগিয়ে দেবে মানুষটা, অথচ তেমন কিছুই হলো না। সহসা হাতে কারো ঠান্ডা স্পর্শ পেয়ে তড়াক করে চোখ মেলে তাকালো সে। দেখল তার বাড়িয়ে রাখা হাতটা ধরে খাবার চিবোচ্ছে কৃষাণ। বিস্ময়াভূত হকচকানো দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটা। চোখ বড় বড় করে বারংবার পল্লব ঝাপটে বোঝাতে চাইল ঘটনা সত্যি কিনা। না, ঘটনা পুরো সত্য। সামনে থাকা স্বামী নামক ব্যক্তিটা আসলেই তার হাত থেকে খাবার খাচ্ছে। তাহলে কি এবার সত্যিই দুঃখের দিন গোছাতে চলেছে হুমায়রার? হুমায়রার এমন বিহ্বল বদন দেখে বাঁকা হাসল কৃষাণ। ভদ্র ছেলের মতো পুরোটা স্যান্ডউইচ খেয়ে শেষ করলো। শেষ কামড়টা দেওয়ার সময় মেয়েটার নরম আঙ্গুলে নিজের শক্ত দাঁত বসিয়ে দিল। সমস্ত রাগ বুঝিয়ে দিল এক কামড়ে। ঘটনার আস্মিকতায় বাটিটা হাত থেকে পড়ে গেল হুমায়রার। মেয়েটা আন্দাজও করতে পারেনি এমন কিছু হতে যাচ্ছে। ব্যথায় দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল। চোখজোড়া ভিজে উঠল জলে। লালিত হয়ে উঠল পুরো মুখশ্রী, তবুও শব্দ করল না মুখ দিয়ে। ভেজা পাপড়ি চুগলের ওপর দৃষ্টি পড়তেই থেমে গেল কৃষাণ। দন্তপাটি চেপে ধরে রাখা আঙ্গুল ছেড়ে দিল অমনি। হুমায়রার হাত থেকে ওষুধটা নিয়ে যেতে যেতে শাশুড়ের স্বরে বলল,
বলেছিলাম আমার থেকে 3 মাইল দূরে থাকবি। কথা কানে চায় না। নেক্সট টাইম কথার অবাধ্য হলে আঙুলটা আরও আস্ত রাখবো না। প্যারা যত সব। শেষ কথাটা রুম থেকে বেরিয়ে গেল বলল। এত সব কানে পৌঁছালো না হুমায়রার। গাল বেয়ে পড়তে যাওয়া অষ্টকোনাগুলো তড়িঘড়ি করে মুছে নিল সে। পরপর ফ্লোর থেকে বাটিটা নিয়ে স্বাভাবিকভাবে রুম ছেড়ে বেরিয়ে বলল, কিরে কালকে কোথায় ছিলি তুই? ভার্সিটির ভেতরে ঢুকতেই না ঢুকতেই প্রশ্ন ছুড়ল রবি। উত্তরে হাতে থাকা সিগারেটটা টান মেরে কৃষাণ বলল, জ্বরের সাথে কুস্তি খেলতে গিয়েছিলাম। তা খেলা তো মনে হয় ভালোই জমেছে। নয়তো এক রাতে চাঙ্গা হয়ে ফিরে আসলি যে। জ্বরের সাথে তেমন একটা জম ছিল না, তাই তোর সাথে কন্টিনিউ করবে বলে ফিরে আসলাম। মুখটা চুপসে গেল রবির। এর সাথে কথা বলা মানেই নিজের বিপদ ডেকে আনা। তবুও একই ভুল বারংবার করে সে। তাদের কথার মাঝে সাইফুল ফিসফিস করে বলল, এই মামা এদিকে তাকা, দেখ প্রেম ভালোবাসার ঘন্টি বাজতেছে। তার কথায় কৃষ্ণ ভ্রুকুচকে জানতে চাইল, কোথায়? আরে ওই যে চিপায় দেখ। আঙ্গুল অনুসরণ করে সকলে এক জায়গায় দৃষ্টি নিক্ষেপ করলো। দেখলো প্রাপ্তবয়স্ক দুটো ছেলে মেয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে প্রেমে মজেছে। দুটোই জুনিয়র। চল মামা কাজে লেগে পড়ি। অবির কথায় কৃষণ ঘাসের উপরে আরাম করে বসে বলল, তোরা চা গাড়তারামি করলে আমায় ডাকিস। সাথে সাথে 3 বন্ধু উঠে হাঁটা দিল। ছেলে মেয়েগুলোর কাছে গিয়ে বলল, হেই জুনিয়রগণ, কে বাত হে, কি হচ্ছে এখানে? পেছন থেকে সিনিয়রদের কণ্ঠ শুনে ঘাবড়ে গেল ছেলে মেয়েগুলো। মেয়েটা হাতে থাকা গোলাপটা লুকিয়ে ফেলল। ছেলেটা মুচকি এসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা এখানে? একটু ভার্সিটি পরিবেশ চেক করতে আসলাম আর কি। ও আচ্ছা, তা কবে থেকে চলছে এসব? কিসব কথা বলছেন ভাইয়া? নাটক বন্ধ করো জুনিয়র। এখন বললে কোনো ধুলাই খাওয়ার ব্যবস্থা করব, নাকি কাজের কথায় আসবো? এসব কি বলছেন ভাইয়া? যা শুনছো তাই বলছি, বেশি কথা বাড়ালে অপশন ছাড়ে মার খাবা। আচ্ছা বাদ দেন এসব, কাজের কথাটা বলুন। ছেলেটা কথা বলার সুযোগ না দিয়ে মেয়েটা বলে উঠল। এতে হাসলো 3 বন্ধু। বলল, ও গার্ল, কাজের কথা হলো কোনো ধুলাই খেতে না চাইলে 5,000 টাকা বের করো। এগুলো কি বলছেন ভাই? এই জুনিয়র মনে হয় মার খেতে যাচ্ছে। আরে না না ভাইয়া, দাঁড়ান, ও এক্ষুনি টাকা দিচ্ছে। এই এত কথা বলছো কেন তুমি? ভাইয়াদের টাকা দিয়ে দাও। বলতে বলতেই ছেলেটাকে তাড়া দিতে লাগলো মেয়েটা। উপায় না পেরে পকেট থেকে মানিব্যাগটা বের করলো ছেলেটা। না চাইতেও সেখান থেকে গুনে গুনে 5,000 টাকার নোট দিতে হলো। কাজ সম্পূর্ণ হতেই বিশ্বজয়ের হাসি ফুটল 3 বন্ধুর মুখে। বলল, গো অ্যাহেড ডিয়ার জুনিয়র, তবে কালকে থেকে যেন ভার্সিটিতে এসব না দেখি। যা করার ভার্সিটির বাহিরে, নয়তো মারা খাবে। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল তারা। এসব কাণ্ড আজকে প্রথম নয়, এর আগেও করেছে। ভার্সিটিতে এসে যাকে প্রেম করতে দেখেছে তাকে মারা খাইয়ে ছেড়েছে। না নিজেরা ভার্সিটিতে প্রেম করবে, না কাউকে করতে দেবে। মামা পাক্কা 5,000। চল আজকে ছোটোখাটো একটা পার্টি দেই। চল। কৃষণ উঠতেই 4 জন মিলে হাঁটাতে হলো। ভার্সিটি থেকে বেরোতে বেরোতেই কৃষণ সন্দিহান কণ্ঠে বলল, আমরা বিড়ি খাইতে টাকা পাই না, আর ওইগুলো মাইয়া মানুষ নিয়ে করতে এত টাকা কোথায় পাই? আল্লাহ জানে রে মামা। কিরে তোর হাতে কি হয়েছে? প্রতিদিনের মতোই মিঠুকে নিয়ে আসরের আজান শেষ করে আসরের নামাজ শেষ করে বাগানে এসেছিল তুই বান্ধবী। কথার মাঝে সহসা হুমায়রা আঙ্গুলের দিকে চোখ পড়ল ইকরার। লাল হয়ে ফুলে ওঠা আঙ্গুলের ডগা দেখিয়ে তাৎক্ষণিক প্রশ্ন করল সে। প্রশ্ন শুনে চমকে উঠল হুমায়রা। নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দিল, ওই কিসে যেন কামড় দিয়েছিল। কখন কিসে কামড় দিল আবার? এতক্ষণ দেখলাম না যে। কখন হলো? সকালেই হয়েছিল, তুই হয়তো খেয়াল করিসনি। বাদ দে তো। বাদ দেব মানে? কি অবস্থা হয়েছে আঙ্গুলটার? হাই আল্লাহ, থামবি তুই? এটা কিছুই না, পরে মলম লাগিয়ে নিবনে, এখন থাম। আমি জানি তুই যে পরে লাগাবি। সকালে এমন হয়েছে, এখন কয়বার লাগিয়েছিস শুনি? চল আমার সাথে। এক প্রকার টানতে টানতেই মেয়েটাকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ল। তাদেরকে যেতে দেখে মিঠুও পেছনে পেছনে ছুটল। হুমায়রা একবার সেদিকে তাকিয়ে চুপচাপ ইকরার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলো। রাত এখন 11টা কি 12টা। তখন ভার্সিটি থেকে বন্ধুদের সাথে বেরিয়ে আর বাসায় ফিরেনি কৃষাণ। জমিয়ে মস্তি করে একেবারে রাতেই ফিরেছে। আজ তেমন একটা নেশা করেনি। খেলেও একেবারে কম খেয়েছে, যার দরুন শরীর পুরো ফিট। কোনো হেলদোল নেই। ফুরফুরে মেজাজে রুমে প্রবেশ করলো সে। বিছানায় একেবারে মাঝখানে হুমায়রাকে শুয়ে থাকতে দেখে ফুরফুরে মেজাজটা অমনি চড়ে গেল তার। কাঁধ থেকে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে এসে চড়া গলায় ডেকে উঠল, এই মেয়ে, ওদিকে চাপ চেপে ঘুমা। কোনো উত্তর এলো না হুমায়রার তরফ থেকে। রাগ সংবরণ করতে হাত দিয়ে ঘাড় টলল। ফের ডাকলো একই স্বরে, এই মেয়ে, কথা কানে যায় না? পরপর দুবার ডাকার পরেও যখন কোনো সারা শব্দ পাওয়া গেল না, তখন এগিয়ে এসে গালে বেশ জোরে একটা চাপড় মারল। কিছু বলতে নিবে এর আগে মেয়েটার শরীরের উত্ততায় হালকা ঝাটকা খেলো। নরম গালে কৃষণের চর খেয়ে ঘুমের মাঝে সামান্য নড়ে উঠল হুমায়রা। সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল কঠোর মানব। অনিচ্ছা সত্ত্বেও হাত ছিল মেয়েটার কপালে।
গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে একদম। এবেলায় কপালে ভাঁজ পড়ল ছেলেটার। কি করবে ভাবতে ভাবতেই মাথায় একটা বুদ্ধি এলো। সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল সে। ঘুমের দেশে তলিয়ে আছে ইকরা, চারিপাশে কি হচ্ছে কোনো খবর নেই তার। সহসা কারো মুখে নিজের নাম কর্ণপাত হলো বোধহয়, তবে তেমন একটা অগ্রাহ্য করলো তা। আবারও ভেসে এলো একটি ক্ষীণ স্বর, ইকরা। মা চাচিরা যেন জেগে না যায় সেজন্য বেশ আস্তে করেই ডাকলো কৃষাণ। এবেলায় ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন এলো, কে? তোর মায়ের পেটের বড় ভাই। বিরক্তি নিয়ে উত্তর করলো কৃষাণ। ভাইয়ের কণ্ঠ বুঝতে পেরে এক লাফে ঘুম থেকে উঠে পড়লো মেয়েটা। তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে এসে রুমের দরজা খুললো। কি হয়েছে ভাইয়া? হুমায়রার কিছু লাগবে? তোর বান্ধবীর জ্বর এসেছে, কি করবি কর গিয়ে। কথাটা শুনতেই তস্ত্র পায়ে কৃষাণের রুমে চলে এলো ইকরা। বিছানায় খাতামুড়ি দিয়ে শুয়ে থাকা হুমায়রার কপালে হাত রাখতে আটকে উঠল, বলল, হাই আল্লাহ, জ্বর তো অনেক বেশি। কৃষাণ নীরব দর্শকের মতো শুধু তাকিয়ে রইল, বলল না কিছুই। এর মাঝে ইকরা রুম থেকে বেরোতে বেরোতে বলল, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। হুমায়রার মুখোমুখি হয়ে খাটের অপর পাশে বসলো কৃষাণ। তাকালো স্ত্রীর জ্বরাক্রান্ত মুখে পানে। চেহারায় কেমন মলিন ভাব ফুটে উঠেছে, চোখ দুটো শুকিয়ে একেবারে কাঠ। মেয়েটার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকাতেই ভেতরে একটা অদৃশ্য সত্তা বলে উঠল, তোর সেবা করতে করতেই মেয়েটা নিজে অসুস্থ হয়ে পড়েছে, আর পরিবর্তিতে তুই কিনা মেয়েটাকে পুনরায় আঘাত করলি। সেই সত্যার কাবুতে এলো না কঠোর মানব, উল্টো প্রখর বিরোধিতা করে বলল, আমি তো বলিনি সেবা করার জন্য, এমনি নিচে নিচের দুঃখ টেনে এনেছে। আমি বলেছিলাম আমার থেকে দূরত্ব বজায় রাখতে। কথা না শুনলে তো আঘাত পাবেই। একজন মানুষ অসুস্থ হলে বুঝি চুপচাপ বসে থাকা চাই? তাহলে তুই কেন পারলি না মেয়েটাকে অসুস্থ দেখার পর ঘুমিয়ে পড়তে? নিজের এ ব্যাপারে অভিজ্ঞতা নেই বললি তো ঠিকই বোনকে ঘুম থেকে উঠিয়ে আনলি। তার মন মস্তিষ্কের এমন অদৃশ্য যুদ্ধের মাঝে ফিরে এলো ইকরা। বাটিতে করে একটা রুমাল ভিজিয়ে এনেছে সে, হুমায়রার শিউরে বসে জলপট্টি দেওয়ার জন্য। আগে মেয়েটার হিজাবেরা আলগা করে কপাল থেকে চড়ালো। উত্তপ্ত কপালে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই কেঁপে উঠল হুমায়রা। সেদিকে তাকিয়ে কৃষাণ প্রশ্ন চলল, রাতের খাবার খেয়েছিল তোর বান্ধবী? আমাকে বলেছিল শরীরটা কেমন যেন করছে আর মাথা ব্যথা করছে, তাই আমি নাপা খাইয়ে দিয়েছিলাম। ও, আজকে না হয় এই রুমে থেকে যা তুই। দরকার নেই, আপাতত কাপড়টা ভিজিয়ে দিলেই তো হবে নাকি? কথা সম্পূর্ণ হওয়ার আগেই তাকে থামিয়ে বলে উঠল কৃষাণ। ভাইয়ের কথায় ইকরা ছোট করে উত্তর বলল, হুম, তাহলে তুই এখন যা, আমি অন্য রুমে যেতে পারবো না। কথা বাড়ালো না ইকরা। এক পল হুমায়রার দিকে তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও রুম ত্যাগ করলো। দরজা লক করে আবারও এসে আগের জায়গায় বসলো কৃষাণ। কিছুক্ষণের মধ্যেই আবারও জলপট্টে শুকিয়ে গেল হুমায়রার। শিউরে এসে বসলো মানুষটা, পুনরায় দাঁত সিক্ত করে দিয়ে দিল ঘুমন্ত রমণীর ললাটে। এই ঘটনা যদি কোনো মতে তার বন্ধুরা দেখতে পেত, তাহলে আশ্চর্যের সপ্তম আকাশে উঠে বলতো, যে হাতে সিগারেট আর মদের বোতল ছাড়া অন্য কিছুর ঠাঁই মিলে না, আজ সেই হাতেই কাউকে জলপট্টি দিয়েছে স্বয়ং কৃষাণ মির্জা, তাও কিনা একটা মেয়েকে। কাজ শেষ করে এক কোনায় শুয়ে পড়ল কৃষাণ। এতদিনে হুমায়রা যেভাবে তার কোনায় গুটিসুটি মেরে ঘুমতো, ঠিক সেভাবেই যেন হুমায়রার শরীরে শরীর না লাগতে পারে। একেবারে কোনায় শোয়ার পরেও হুমায়রার মাঝ বরাবর থাকায় খুব একটা বেশি দূরত্ব নেই তাদের। পকেট থেকে মোবাইল বের করে উল্টো করে তা স্ক্রোল করতে লাগলো কৃষাণ। ফাঁকে ফাঁকে সতর্ক চোখ দুটো দেখালো পাশে থাকা রমণীকে। ভিতরে শীতলতায় ঘুমের মধ্যেই ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে হুমায়রা। সময়ের সাথে সেই কাঁপুনি আরও প্রকট হলো। ঠান্ডায় হাত পা একেবারে গুটিয়ে নিয়েছে। এতেও উষ্ণতা পাচ্ছে না মেয়েটা। সহসা পাশে উপলব্ধি করলো একটা উষ্ণ কিছুর। কোনো কিছু না ভেবে হাত বাড়িয়ে আঁকড়ে ধরল তা। ফোন স্কোলের মাঝে পেটের মধ্যে একটা উত্ত নরম হাতে স্পর্শ পেয়ে থমকে গেল কৃষাণের পুরুষত্বা। হুমায়রার কম্পনমান শরীরটা তাকে আষ্টেপৃষ্টে ধরতেই হাত থেকে ফসকে পড়ে গেল মোবাইলটা। নির্জন রাতে পুরো ফ্লোরে ঝানঝান শব্দের উত্তরণ হলো। সেই সাথে কিছু একটা আঁচড়ে পড়ল কৃষাণের হৃদয় কোটরে। এক অজানা অনুভূতির জোয়ারে শিহরিত হলো প্রতিটি শিরা উপশিরা। এই প্রথম কোনো নারী এতটা কাছে যে তে বড্ড অশান্ত হলো মস্তিষ্ক। গলা শুকিয়ে কাঠ, একটা শুষ্ক ঢোক গেল ছেলেটা। বহু কষ্টে গাড় ঘুরিয়ে তাকালো স্ত্রী নামক নারীটির পানে। ঠান্ডায় তিত্তির করে কাঁপছে হুমায়রা টিউলিপের পাপড়ির নাই গোলাপি অধর যুগল। সেদিকে তাকিয়ে প্রকাণ্ড ঝড় উঠল ছেলেটার মনে। মস্তিষ্ক অচল হলো অগন্তি নিষিদ্ধ বার্তায়। সামনে থাকা মায়াবী নরমণীটিকে এবেলায় কোনো প্রাণঘাতের চেয়ে কম মনে হলো না তার কাছে। সাথে সাথে হুমায়রাকে নিজের থেকে ছাড়িয়ে উঠে পড়ল সে। আলমারি থেকে কমফোর্টার বের করে চড়িয়ে দিল মেয়েটার শরীরে। কম্পনি কমতে লাগলো এমনিতেই। স্বস্তির শ্বাস পেল কৃষাণ। পরপর ঘেমে ওঠা শরীর নিয়ে বারান্দার দিকে হাঁটা দিল। ঠোঁটের ভাঁজে সিগারেট ধরে লাইটার জ্বালিয়ে দিল সিগারেটের মাথায়। অতঃপর সকল নামহীন অনুভূতি উড়ে গেল নিকোটিনের ধোঁয়ায়। সেদিকে তাকিয়ে কৃষাণ বিড়বিড় করে বলল,
নারী স্পর্শ বড্ড ভয়ানক। এই মেয়েকে রুখে দাঁড়াতে চাইছি, অথচ এ কিনা আমার অস্তিত্বকে নিয়ন্ত্রণহীন করে ছেড়েছে। এর মাঝে ভিতরে থেকে সিগারেটের গন্ধে কেসে উঠল হুমায়রা। দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা আধ খাওয়া সিগারেটটা গ্রিলের ফাঁক দিয়ে ফেলে দিল। বলল, শুধু কি আর বলি, নারী জাতি মানেই প্যারা। সকালে ঘুম থেকে ওঠে কৃষাণ, বিছানায় পেল না হুমায়রার। চৌজোড়া পুরো ঘর জুড়ে খুঁজল মানুষটাকে। না, কোথাও তার অস্তিত্ব নেই। রাতে বুঝি বাসায় ফিরেনি তিনি? সারা রাত কি বাহিরেই কাটিয়েছে? সকাল সকাল চেহারায় অন্ধকার নেমে এলো মেয়েটার। বিছানায় ভর দিয়ে শুয়ে থাকে, উঠে বসল সে। ফ্লোরে পা ফেলতে যাবে তার আগেই করিডোর থেকে বেঁচে এলো কাঙ্ক্ষিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত স্বর। কোথায় যাচ্ছিস? বরকে গেল হুমায়রা। অবাক দৃষ্টিতে চাইল করিডোরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা মানবের পানে। বলল, আপনি ওখানে কেন? যেভাবে পুরো বিছানা জুড়ে ঘুমিয়েছিস, আরেকজনের ঘরে থাকার কোনো অপশান ছিল কি? ডাকলেই হতো। শুধু ডাকিনি, থাপ্পড়ও মেরেছিলাম, কাজ হয়নি। চোখ বড় বড় হয়ে গেল মেয়েটার। তার ঘুম তো এতটাও গাঢ় নয়। গতকাল শরীরটা অতিরিক্ত খারাপ লাগছিল, যার দরুন এত কিছু তার মাথায় ছিল না। মাঝখানে শুয়ে পড়েছে, কিন্তু তাই বলে থাপ্পড় খেয়েও সজাগ সজাগ হতে পারেনি। এখন কোথায় যাবি? তাড়াতাড়ি যা, আমি ঘুমাবো। কৃষাণের কণ্ঠে সম্বিত ফিরল হুমায়রার। হন্তদন্ত পায়ে হয়ে পড়ল। জি, আপনি ঘুমান, আমি নামাজ পড়তে যাচ্ছি। বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। সাথে সাথে বিছানায় গা এলিয়ে দিল কৃষাণ। চোখে এসে ভিড় করল রাজ্যের ঘুম। শীতের তিক্ততা কাটিয়ে ধরণীতে আগমন করেছে বসন্তের। নিজের অমায়িক সৌন্দর্য দিয়ে প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তুলেছে ঋতুরাজ। গাছে গাছে গজে উঠেছে নতুন পত্তর। ক্ষণে ক্ষণে সকালের স্নিগ্ধ হাওয়ায় দোল খেয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে তা। সাথে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছে হুমায়রা ও ইকরা। হুমায়রার শরীরের তাপমাত্রা এখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে। ইকরা এতক্ষণে গত রাতে সব ঘটনা খুলে বলেছে তাকে। সব শুনে হুমায়রা টাসকি খেয়ে আছে। কই, সে তো কিছুই টের পায়নি। শুধু একটু একটু ঠান্ডা অনুভব করেছিল রাতে, এতটুকুই মনে আছে। আর সকালে উঠেও চোখের সামনে পানি জলপট্টি কিছুই দেখল না। দেখবে কিভাবে? এর আগে তো সব সরিয়ে ফেলেছে কৃষাণ, যার দরুন কিছুই বুঝতে পারেনি সে। সবশেষে ইকরা বলল যে তার নাকি মনে হচ্ছে কৃষাণ হুমায়রার প্রতি দুর্বল হচ্ছে। কথাটাই কেবল একটা মুচকি হাসি উপহার দিয়েছে হুমায়রা। এরপর দুজন চুপচাপ সামনের গাছপালার দিকে তাকিয়ে আছে। আমার মনে হয় এখন থেকে ভাইয়াকে সব খারাপ কাজে বাধা দেওয়া উচিত তোর। এভাবে প্রতিবাদ করলে ধীরে ধীরে দিনের পথে এসে যাবে ভাইয়া। নীরবতা ভেঙে বলে উঠল ইকরা। উত্তরে খানিক চুপ রইল হুমায়রা। পরপর শান্ত প্রকৃতিতে ধ্বনিত হলো কিছু মনোরম বাক্য। যে রাজ্যের রাজার মনে তার রানীর রাজত্ব নেই, সেই রাজ্যের রানীর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে রাজ্যের ধ্বংস নিশ্চিত। আমরা দীর্ঘকাল সংসার করার স্বপ্ন দেখি, অথচ সংসার টিকানোর মূল ভিত্তিই ভুলে যাই। নির্দিষ্ট ব্যক্তির মন গহীনে জায়গা না করতে পারলে শত চেষ্টার পরেও সংসার টিকে না। যেদিন আমার হালাল পুরুষের মনে আমার রাজত্ব এসে যাবে, সেদিন তার রাজ্যে তিনি আপনার মনেই আমার হাতে তুলে দেবেন। আমি সেই দিনে অপেক্ষায় আছি। আর আমি জানি আমার রব আমায় নিরাশ করবে না। আমার চোখের পানির পরিবর্তে তিনি দেরি করে হলেও উত্তম কিছু উপহার দেবেন। তা ঠিক, তবে আমার মনে হচ্ছে ভাইয়ার মনে এখন তোর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। তাই তো এখন থেকে প্রতিবাদ করলেও পারিস। যদিও আমি জানি না ওনার মনে সত্যি আমার জন্য কোনো কিছু আছে কিনা, তবে এখন যদি আমি ওনার জীবনে নিয়ে কথা বলি, আমার মনে হয় উনি আরও বিগড়ে যাবেন। কেননা উনি যেখানে মেয়েদের সহ্যই করতে পারেন না, আমাকে সারাক্ষণ বলেন দূরে থাকতে, সেখানে যদি এখন ওনাকে আমি বলি এটা করা যাবে না, ওটা করা যাবে না, তখন উনি রেগে গিয়ে উল্টো সেই কাজটাই আরও বেশি করবেন। কারো দখলদারি ওনার মোটেও পছন্দ নয়। এক্ষেত্রে আমার প্রতিবাদী নয়, বরং আরও বেশি ধৈর্য ধারণ করা উচিত। আর দোয়া কর আমি যেন শেষ অবধি ধৈর্য ধারণ করতে পারি। অবশ্যই আমার প্রিয় সখী, আমি জানি ইনশাল্লাহ তুই একদিন তোর হৃদয়ের পবিত্র ভালোবাসা দিয়ে আমার ভাইয়ার মন জয় করতে পারবি। এর পাতায় পাতা উল্টিয়ে চোখের পলকে কেটে গেল 2 দিন। এই 2 দিনে কৃষাণের থেকে তেমন কোনো আঘাতপ্রাপ্ত হয়নি হুমায়রা। ধমকাধমকি তো তার রোজগারের ও রুটিনের আবশ্যক কর্ম, এটা থেকে ছাড় পায়নি। তবে এটি তেমন একটা প্রভাব পড়ে না মেয়েটার ওপরে। এই কদিনে স্বামীর এমন ধমকে একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছে সে। আজকে মির্জা পরিবারের প্রতিটা সদস্যের মধ্যে তাড়াহুড়ো চলছে। কিছুক্ষণ পরে তারা রওনা হবে কৃষাণদের মামাবাড়ির উদ্দেশ্যে। একদিন সেখানে থেকেই পরের দিনে আবার রওনা হতে হবে আলবির মামাবাড়ির উদ্দেশ্যে। এই সপ্তাহের মাথায় আবারও দেশ ছাড়বেন ইকরার বাবা চাচারা। সেই সুবাদে 2 ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দাওয়াত পড়েছে। এইদিকে সবার মাঝে যতটা তারা দেখা যাচ্ছে ঠিক ততটাই গাছাড়া ভাব নিয়ে আছে কৃষাণ। প্যান্টের পকেটে হাত দিয়ে বেশ পুরপুরি মেজাজে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নামতে দেখা গেল তাকে। ছেলের এমন লাপাত্তাভাবে বরাবরের মতোই বিরক্ত হলেন ইয়াসমিন বেগম।
তিনি সকাল সকাল গিয়ে বলে এসেছেন রেডি হয়ে থাকতে, অথচ এসবে কোনো খেয়ালই নেই ছেলেটার। ভদ্রমহিলা ছেলের পথ আটকে দাঁড়ালেন, বললেন, তোকে বলেছিলাম না আজকে তোর মামার বাড়িতে যাব? কোথায় যাচ্ছিস তুই? তো যেতে নিষেধ করেছে কে? তোমার বাপের বাড়ি তুমি চাও, তুই যাবি না? এক কথা বারবার বলতে গিয়ে বিরক্ত হলো ছেলেটা। সকলেও একবার বলেছে, সে কোথাও যাচ্ছে না, তারপরও বারবার একই প্রশ্ন করার মানে হয়? বিরক্তি নিয়ে উত্তর করলো, গেলেই তোমার বাপের বাড়ির মানুষ শুধু জ্ঞান দেওয়া শুরু করে। আমরা আবার অত জ্ঞানী মানুষ সহ্য হয় না। তোমাদের যাওয়া তোমরা যাও তো। জ্ঞানের কি দেখিস তুই? যা বলে ঠিকই বলে তো। এ বাড়িতে আরেকটা তো ছেলে আছে নাকি? তোর মতো মানুষ এমন অমানুষ হয়েছে সে? নিজের বড় ভাইয়ের মতো হতে পারবি না? আবার আমার বাপের বাড়ির মানুষ সেটা বললেই দোষ? ওর মতো হতেও চাই না আমি। তুই কখনো আলবের মতো হতেও পারবি না অমন। এই এক কথা কানের কাছে বারবার বলো না তো। ছোটবেলা থেকেই শুনে এসেছি তোমাদের এই বয়ান। ওর মতো হওয়ার দরকার নেই আমার। আমি আমার মতো হয়েছি। হয়েছিস তো এক নম্বরে বখাটে, আবার গলা উঁচিয়ে সেই কথা বলছিস। আর আলভিন, ওর নাম আরেকবার আমার সামনে নিবা না বলে দিলাম। আগে থেকেই তো ও ভালো ছিল আর আমি খারাপ ছিলাম, তাই এখন সেই খারাপের উচ্চমাত্রায় গিয়ে পৌঁছিয়েছি। সুতরাং ওর সাথে আমাকে টানবে না, আমি আমার মতো। চিৎকার করে বলল কৃষাণ। রাগে চোখ মুখ লাল হয়ে আছে ছেলেটার। পরিস্থিতি খারাপের দিকে যেতে দেখে রান্নাঘর থেকে এগিয়ে আসলেন নাজবিন বেগম। ছোট চাকে হালকা করে ধমকের সুরে বললেন, আহ, সকাল সকাল এসব কি শুরু করলে? ও যেতে না চাইলে জোর করার কি আছে? ও তো কখনোই কোথাও চায় না। থেমে গেলেন ইয়াসমিন বেগম। ক্ষুব্ধ চোখে তাকিয়ে রইলেন ছেলের পানে। সেদিকে লক্ষ্য করল না কৃষাণ। গটগট পায়ে রুমে চলে গেল সে। ভার্সিটিতে যাওয়া আর হলো না। পুরো ঘটনা রান্নাঘর থেকে চুপচাপ লক্ষ্য করলো হুমায়রা। স্বামীর কথার পেছনে লুকিয়ে থাকা অভিযোগে ওগুলো বুঝতে বেগ পোয়াতে হলো না তার। মিঠুর জন্য খাবার নিয়ে ধীর পায়ে রুমে প্রবেশ করলো হুমায়রা। আশেপাশে চোখ বুলিয়ে খুঁজল মন গহীনের কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে। রুমের মধ্যে দেখা মিলল না তার। বারান্দায় গিয়ে দেখতে পেল মানুষটার চওড়া কাঁধের পেছনটা। মিঠুকে নিয়ে বারান্দায় বসে সিগারেট ফুঁকছে কৃষাণ। হুমায়রার উপস্থিতি টের পেতেই ধমকে বলল, এখানে কি চাই? মিঠুর জন্য খাবার নিয়ে এসেছি, দে। হাত বাড়িয়ে বাটিটা নিয়ে নিল সে। কিছু বলল না হুমায়রা। তাকিয়ে রইল সেদিকে। মিঠুর সামনে বাটিটা ধরতেই মুখ ফিরিয়ে নিল প্রাণীটি, যেন কৃষাণের হাতে খেতে নাড়াচ্ছে। কপাল কুঁচকে গেল ছেলেটার। বলল, কি হলো, খাচ্ছিস না কেন? মিঠু, তুমি না ভালো, খেয়ে নাও। বাটিটা আরেকটু এগিয়ে দিয়ে আদুরে গলায় বলে উঠল হুমায়রা। সাথে সাথে ভদ্রপানের মতো একটা গাজরের কচি মুখে পুরে নিল মিঠু। মুচকি হাসলো মেয়েটা। তবে ব্যাপারটা সহ্য হলো না সামনে বসা পুরুষটির। সে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এটাকে বশ করেছিস নাকি তুই? বশ করার হলে খরগোশকে না, না করে আগে তার মহাজনকেই করতাম। মনে মনে বিড়বিড় করলো মেয়েটা। মুখে বলল, একটু ভালোবাসা দিয়েছি, এই যা। আচ্ছা বলুন তো, এই দুটো গাজরের থেকে কোন গাজরটা বেশি ভালো? দুটো গাজরের টুকরো কৃষণের সামনে ধরে ফ্লোরে বসতে বসতে প্রশ্ন ছুড়ল হুমায়রা। তার কাণ্ড দেখে ভ্রু বেঁকে গেল কৃষণের। রাগ নিয়ে বলল, তোর কি আমার হাতে মার খাওয়ার ইচ্ছে জেগেছে? তো আপনার সাথে থেকে আর কি বা পাওয়ার ইচ্ছে জাগতে পারে? ভালোবাসা তো দেবেনই না। ফালতু কথা বলে মার খাস না বলে দিলাম, এমনি মেজাজ খারাপ। ধরলে একদিন দুনিয়া দেখার অবস্থায় রাখবো না। আমাকে মেরে যদি আপনার মেজাজটা একটু ভালো হয়, তাহলে না হয় খেলাম এই কটা মার। আজকাল বেশি কথা ফুটেছে তোর মুখে, তোকে তো। বলে হুমায়রাকে মারার জন্য তেড়ে এলো। জায়গা থেকে নড়ল না মেয়েটা, শুধু চোখ মুখে খিচে রইল, যেন স্বামীর মার সতরে গ্রহণ করতে প্রস্তুত সে। তার এমন মাসুম চেহারার পারে তাকিয়ে কেন যেন হাত উঠাতে সক্ষম হলো না কঠোর মানব। মেয়েটার বন্ধ চোখের দিকে এক পল তাকিয়ে হাত সরিয়ে আনলো কৃষাণ। বলল, তুই সামনে থেকে যা আমার। আরেকবার বিরক্তি করলে কোন গাজরটা ভালো এটা বললেই তো হয়। আমি আপনাকে আর কিছু জিজ্ঞেস করব না, দয়া করে একটুকু বলুন। মেয়েটার এমন অনুনয়ে নিজের সিদ্ধান্ত থেকে নড়তে বাধ্য হলো কৃষাণ। দীর্ঘশ্বাস ফেলে গাজর দুটোকে পর্যবেক্ষণ করে বলল, এটার থেকে ওইটা ভালো। প্রত্যাশিত জবাব পেয়ে মুচকি হাসল হুমায়রা। পরপর বলে উঠল, আপনার উত্তর একেবারে সঠিক। কিন্তু আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন যে পাশাপাশি দুটো জিনিস হওয়ায় একটার প্রশংসা বা দুর্নাম করতে গিয়ে অপরটাকে অজান্তেই টেনে এনেছেন আপনি? ঠিক এমনটাই প্রত্যেকটা ক্ষেত্রেই হয়। আশেপাশে থাকা দুটো মানুষের মধ্যে কারো প্রশংসা বা দুর্নাম করতে গেলে আমরা অজান্তেই পাশের জনকে টেনে আনি। এর মানে এই নয় যে যার সাহায্যেও তাকে সুনাম করতে হবে সে খারাপ। বরং দুজনের দিক থেকে পারফেক্ট। হ্যাঁ, সে হয়তো ওই ব্যক্তির মতো অতটা ভালো নয়, তবে সে নিজের জায়গা থেকে ঠিক। সুতরাং এইসব ভেবে নিজেকে খারাপ করাও পুরোপুরি ভাবে ভুল। কৃষাণ পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে দেখল হুমায়ুনের মনোযোগী সত্তাকে। এরপর পুরো উঁচিয়ে প্রশ্ন করল, তুই কি জ্ঞান দিচ্ছিস আমাকে? আস্তাগফিরুল্লাহ, মোটেও না।
আমার নিজেরই তো জ্ঞান নেই, আপনাকে দেবো কিভাবে? একেবারে ইনোসেন্ট ফেস নিয়ে বলল মেয়েটা। তাহলে এতক্ষণ এই কথাগুলো দিয়ে কি বুঝিয়েছিস? হুম। সারমর্মটা হলো, আপনি অতটাও মন্দ নয়, শুধু একটুখানি বখাটে। বসা থেকে উঠে স্নান ত্যাগ করার প্রস্তুতি নিয়ে বলল হুমায়রা। এই তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, আমার সাথে ফাজলামি করিস? হুমায়রাকে আর পাইকে টষ্ট পায়ে রুম চালাচ্ছে। দরজার কাছে গিয়ে আবারও বলল, ফাজলামি না, আমি সত্যি বলেছি, আপনি অতটাও মন্দ নন। অতটা না, তোর ভাবনার চেয়েও বেশি মন্দ আমি। কথাটা শুনে মুখের মুচকি হাসি উবে গেল হুমায়রার। যেতে যেতেই মিহিসরে বলল, বখাটে স্বামী। কৃষণের সজাগ কান কথাটা পৌঁছাতেই কেন যেন হাসি পেল ছেলেটার। মুহূর্তের মধ্যেই মন থেকে মুছে গেল সকল অভিযোগ, হিংসা, রাগ। স্থান পেল একটু টুকরো হাসির শান্তির হাসি। মনটা আগের তুলনায় শান্ত হতেই ভার্সিটি যাওয়ার সিদ্ধান্ত আবার ফিরে আসলো কৃষাণ। চুলগুলো হাত দিয়ে একটু টুকটাক করে হাঁটা ধরল। ড্রয়িং রুমের শেষ মাসে আসতেই পাঁচড়া থেমে গেল তার। রান্নাঘর থেকে ভেসে আসলো অপ্রত্যাশিত কিছু কথোপকথন। তুমি কি কোনোভাবে এখন ওই বখাটে ছেলের সাইড নিচ্ছ? শাশুড়ির কণ্ঠের পরিপ্রেক্ষিতে দমল না হুমায়রা। পূর্বের মতো মাথা নিচু করে বলে উঠল, না আম্মু, আমি ওনার সাইড নিচ্ছি না। উনি ভুল করলে আপনি বকাবকি করুন বা যাই করুন, শুধু কারোর সাথে তুলনা না করে আর অনুরোধ রইল। কারো তুলনা করে কিছু বলে মানুষের মনে একটা নেতিবাচক প্রভাব পড়ে। এর থেকে সে নিজেকে আরও খারাপের দিকে ঠেলে দেয়। আর তুলনা করার মধ্যে দিয়ে একটা মানুষের মনে হিংসা তৈরি হয়। আমার যেটা মনে হলো বললাম। এতে আপনি কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করবেন। বিস্ময়ে অভিভূত হয়ে আছে কৃষাণ। মানে, তার যে দিকটা তার পরিবারে কেউ আজ অব্দি ভুলল না, আজকের কিন্তু কথা শুনেই সেই দিকটা বুঝে নিল ওই মেয়ে। এটাও সম্ভব? আবার কিনা তার মাকে নিষেধাজ্ঞা জানাচ্ছে সেই বিষয়ে। এমন আজব কেন মেয়েটা? একেবারে অন্যরকম, যেমন কোনো পুরোটাই স্নিগ্ধতায় ভরপুর। হুমায়রার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল ইয়াসমিন বেগম। তার পাশেই নাজমিন বেগম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। কথাগুলো একটু ভেবে দেখলেন ইয়াসমিন বেগম। অতঃপর বললেন, আচ্ছা, তোমার কথাই মানলাম। দেখি এতে কোনো পরিবর্তন আসে কিনা ওই ছেলের মধ্যে। মুচকি আসলো হুমায়রা, তারপর কাজে হাত লাগিয়ে দিয়ে বলল, আপনারা রেডি হতে চলে যান, আমি সব মিলিয়ে নেব। তুমি যাবে না? না আম্মু, আপনারা যান। কথা পারালেন না দুই যা। এমনিতেও কৃষাণ যেহেতু যাচ্ছেই না, সেহেতু হুমায়রা বাড়িতে থাকাই ভালো। এই ছেলেকে একা বাড়িতে রেখে গেলে চিন্তার শেষ নেই। মেয়েটা থাকলে একটু নিশ্চিন্ত থাকতে পারবে। নির্জন দুপুর, বাড়ি গেট পেরিয়ে অলস ভঙ্গিতে ঢুকলো কৃষাণ। জনমানব শূন্য ড্রয়িং রুমে দেখেই বোঝা যাচ্ছে বাড়িতে এখনো কারো উপস্থিতি নেই। ভালোই হয়েছে তার জন্য। এমনিতেই মাথাটা কেমন ধরে আছে ভার্সিটি যাওয়ার পর থেকে। এখন একটু শান্তিতে থাকা যাবে। চিলমুটে নিজের রুমের দিকে হাঁটা ধরল সে। দরজার সামনে আসতেই বাজুগল থেমে গেল তার। সামনে দৃশ্যে অচল হলো মস্তিষ্কের নিউরন বার্তা। চোখের সামনে আবিষ্কার করলো এক খোলা চুলের কেশবতীকে। মিররের সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো ঝাড়ছে হুমায়রা। কিছু জলবিন্দুর ফোঁটা চিকচিক করেছে তার গালে। এই প্রথম হুমায়রাকে চুল খোলা অবস্থায় দেখতে পেল কৃষাণ। ছেলেটা ভেবেছিল বাসায় হয়তো কেউ নেই, আর রুমে এসেছে এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখবে তা মোটেও আশা করেনি। দর্পণে স্বামীর প্রতিবিম্ব ভেসে উঠতেই সেদিকে ফিরে তাকালো হুমায়রা। মুচকি এসে বলল, আসসালামু আলাইকুম। সম্বিত ফিরল কৃষাণের। চট চলতে নিজেকে স্বাভাবিক করে মনে মনে সালামের উত্তর দিল। মুখে বলল, তুই বাড়িতে কেন? আপনি বাড়িতে তাই। মানে, আবার ফাজলামো শুরু করেছিস তুই? আরে ফাজলামো কেন করতে যাব? এমনি আমি কোথাও যাই না। ভাবছিলাম একা একা একটু এনজয় করব। দিলি তো সব মাটি করে। মুখটা চুপসে গেল মেয়েটার। মিনমিন করে বলল, আমি কি আপনাকে এনজয় করা থেকে আটকে রাখবো নাকি? আটকে রাখা লাগবে নাকি? আশেপাশে থাকলেই তো আমি কেমন যেন আটকে আটকে যাই। মনে মনে বলল কৃষাণ। মুখে বলল, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তুই ওভাবে চুল খুলে রাখছিস কেন? চুলগুলো ভেজা তাই। তাই বলে একটা ছেলের সামনে এভাবে চুল ছেড়ে রাখবি? চোখ ছোট ছোট করে তাকালো মেয়েটা। বলল, আপনি কি কোনো পরপুরুষ নাকি? আপনি আমার স্বামী। তীরে ফলার মতো কি বুকে বেঁধল কথা কাটা। সৃষ্টি হলো এক বেনামি অনুভূতির প্রকাণ্ড ঝড়। মেয়েটা কি পাগল নাকি? এত কিছু পরেও আমার মতো ছেলেকে কি অপকটের স্বামী বলে স্বীকার করে? না, এভাবেই মাথা ব্যথা করছে। আবার এই মেয়েকে নিয়ে ভাবতে বসলে মাথা আরও বেড়ে যাবে। সে কাঁধের ব্যাগটা সোফায় রেখে ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা দিল। হুমায়রাকে সম্পূর্ণ উপেক্ষা করে বললেই চলে। কিছু বলবে না। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। মনটা বিষণ্ণ হতে চাইলেও তাকে নতুন আশায় জাগ্রত করল। কিছুক্ষণের মধ্যেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো কৃষাণ। দরজা খোলার শব্দে সেদিকে লক্ষ্য করলো হুমায়রা। দেখল মানুষটার চোখজোড়া আগের তুলনায় কেমন লাল হয়ে গিয়েছে। চুলগুলো খামচে ধরে এগিয়ে আসছে সে। মেয়েটা মুখ খুলে কিছু জিজ্ঞেস করতে নেবে মাঝপথে তাকে থামিয়ে দিল কৃষাণ। শাসিয়ে বলল, খবরদার আর একটা কথা বললে আমায় বিরক্ত করবি তো ভালো হবে না বলে দিলাম।
মানুষটার এমন শাসনের সুরে পাত্তাই দিল না হুমায়রা। চোখ বড় বড় করে বলল, হায় আল্লাহ, আপনার চুলে কি? সাথে সাথে চুল আঁচড়াতে ঝাড়তে লাগলো কৃষাণ। ও তীক্ষ্ণ নিয়ে জিজ্ঞেস করলো, চুলের মধ্যে আবার কি পড়ে গেছে? কোনো কিছু তোয়াক্কা না করে কৃষাণের কাছে চলে এলো হুমায়রা। সামনের পুরুষটি তার থেকে বেশ লম্বা হওয়ায় সহজে চুলে নাগাল পেতে সোফায় উঠে দাঁড়ালো। পরপর দুবার আলতো করে স্বামীর চুল টেনে দিয়ে বলল, এবার চলে গিয়েছে। সেদিকে খেয়ালই নেই চুলের মালিকের। হুমায়রার চুল টেনে দেওয়ার হাতের মাঝে হারিয়ে গিয়েছে সে। এতটা শান্তি লাগছে যে মুখ দিয়ে শব্দ বের করতে ইচ্ছে হচ্ছে না। প্রত্যাশিত ফলাফল পেতেই মুচকি হাসি ফুটল হুমায়রার মুখে। মোলায়েম কণ্ঠে জানতে চাইল, একটু চুলও টেনে দিই, ভালো লাগবে। তাৎক্ষণিক বন্ধ চোখ জোড়া খুলে ফেলল তারা মানব। প্রবল নিষেধাজ্ঞা জানিয়ে বলল, না, দরকার নেই। মানে ভাঙবে তবুও মচকাবে না। নিজের সিদ্ধান্তে অনড় থাকে সর্বদা। হুমায়রা কি দমে যাওয়ার পাত্রী নাকি? পিছু হাঁটল না সে। কৃষাণের চুল ধরে রেখে বলল, একটুতেই দেখবেন অনেক শান্তি লাগবে। একে তো মাথার অসহ্য যন্ত্রণা, আবার হুমায়রার এমন পকর পকর না পেরে মেনে নিল কৃষাণ। আসলে আপাতত এই শান্তিটা প্রয়োজন তার। কথা না বাড়িয়ে সোফায় হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ল। সম্মতি পেয়ে বিশ্বজয়ের হাসি আসলো রমণী। সাথে সাথে লেগে পড়ল স্বামীর খেদমতের কাছে। মাথার মধ্যে নরম তুলতুলে হাতের বিচরণ অজান্তেই সকল ক্লান্তি বেদনা দূর হতে লাগলো কৃষাণের। চোখজোড়া বুঝে আসছে কমে, শরীরের পুরো ভার হুমায়রার কোলে ছেড়ে দিয়ে দিল। অনেকক্ষণ যাবৎ কৃষাণের নড়চড়ে না দেখে থমকালো হুমায়রা। মুখটা একটু এগিয়ে নিয়ে বুঝতে চাইল মানুষটা কমিয়ে পড়ল কিনা। মাথা ঝাঁকাতেই ঘন চুলগুলোর দুদিকে দিয়ে সমানে এসে ভিড় করলো। তাদের রাজত্বের নিমিষে আড়াল হলো দুটো মুখোশটি। মুখের উপরে কারো উত্তপ্ত নিঃশ্বাস উপলব্ধি করতে তড়া করে চোখ খুলল কৃষাণ। তার কালো মনির সাথে চোখ মিলতেই বুক কেঁপে উঠল মেয়েটা। মুহূর্তে নিজেকে সরিয়ে আনল সে। ঘটনার আসমিকতায় বড়টা ভয় পেয়েছে। হাতগুলো কেমন অনড় হয়ে পড়েছে। অথচ অত্যাধিক স্বার্থ দেখালো অপর পক্ষের মানুষটি। একটু হেলদোল নেই তার মাঝে। সহসা নীরবতা ভেঙে ধ্বনিত হলো তার নিরেট কণ্ঠস্বর, তখন তুই ইচ্ছে করে বলেছিলি আমার চুলে কি জানো? চুপ রইল মেয়েটা। তখন কৃষাণের মুখ থেকে আন্দাজ করতে পেরেছিল মানুষটার মাথা হয়তো ব্যথা করেছে। ভালো করে বললে তো আর কখনোই মালিশ করতে দিত না, তাই অমন টেকনিক খাটিয়েছে। এখন সেটা মুখ ফুটে কিভাবে বলবে? শোন, আমার সাথে নিজেকে জড়াতে আসিস না, পরে আমার মতোই কুলকিনারাহীন হয়ে পড়বি। বসা থেকে উঠে পড়ল কৃষাণ। কোনো দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। সেদিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল হুমায়রা। দিনের প্রায় শেষ ভাগে এসে ঘুম ধরল কৃষাণে। ঘরের মাঝে তখন হুমায়রার অস্তিত্ব নেই। ঘুমে ঘুম চোখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো সে। গায়ে শার্ট জড়িয়ে রওনা হলো বাহিরের উদ্দেশ্যে। বাড়ির মূল ফটকে অতিক্রম করতেই বাগানে দেখা মিলল হুমায়রায়। মনোযোগ দিয়ে গাছে পানি দিচ্ছে সে। এবেলায় আর চোখ দেখা যাচ্ছে না তার। সুদীর্ঘ কেশগুচ্ছ স্থান পেয়েছে হিজাবের আড়ালে। সেদিকে এক পলক তাকিয়ে নিজের রাস্তায় হাঁটতে নিল কৃষাণ। সহসা চোখ পড়ল মেয়েটার কাঁধের কাছটায়, হিজাবের উপর দিয়ে হাঁটা বিষাক্ত ভোমরের দিকে। তুরন্ত পায়ে ছুটল মানুষটার পা জোড়া। কারো পায়ের আওয়াজে পিছু ফিরে তাকালো হুমায়রা। কৃষাণকে এমন দৌড়ে আসতে দেখে ভয়ে আপনা আপনি কদম পেছাতে লাগলো। তবে যেতে পারল না বেশি দূর। তার আগেই খপ করে এসে তার হাতটা ধরে ফেলল কৃষাণ। কোনো কিছু না ভেবেই ভোমরটাকে হাত দিয়ে ছুঁড়ে ফেলল। অমনি পতঙ্গটি বিষাক্ত শঙ্খ বসে গেল ছেলেটার হাতে। দাঁতে দাঁত পিষে ব্যথা হজমের চেষ্টা চালালো। সেই সাথে বেখেয়ালি হুমায়রার হাতে রাখা হাতটাও আরো জোরে চেপে ধরল। এতটাই জোরে ধরেছে যে মেয়েটার হাতে রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। সহসা কৃষাণের এমন আচরণে আগামাথা খুঁজে পেল না হুমায়রা। ব্যথায় কেকিয়ে আসা কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এমন কেন করছেন? কি হচ্ছে আপনার? মস্তিষ্ক সচল হলো কৃষাণের। তাৎক্ষণিক হুমায়রার হাত ছেড়ে দিল সে। ধমকে বলল, কাজ করার সময় মনোযোগ কই থাকে তোর? তার লালিত চেহারার পানে তাকিয়ে আছে মেয়েটা। সে কি এমন করলো যে লোকটা এত রেগে গিয়েছে? এইদিকে সে জানেই না, রাগে নয়, বরং তাকে বাঁচাতে গিয়ে নিজে আঘাত পেয়ে এই অবস্থা হয়েছে মানুষটার। সে ঘাড় নামিয়ে মিনমিন করে জানতে চাইল, কি করলাম? কিছু করিসনি, মর তুই। উল্টো করে ধূপতাপ পায়ে স্থান ত্যাগ করলো ছেলেটা। ব্যথায় হাত টনটন করেছে তার। মানুষটার যাওয়ার পানে অপলক চেয়ে রইল হুমায়রা। এতক্ষণ কি হলো, কেন কেউ কিছুই বুঝল না। গধূলিবেলা বাইরের সব কাজ ছেড়ে ঘরের ভেতরে কাপটি মেরে বসে আছে হুমায়রা। সবকিছু কেমন একদম ফাঁকা ফাঁকা লাগছে। সেই সাথে থেকে ইরাকেও মনে পড়েছে, ইকরাকে। এমন সময় প্রতিদিন ইকরার সাথে সময় কাটে তার। মেয়েটা যেতে চায়নি, বলেছিল হুমায়রা না গেলে সেও যাবে না। তবে ইয়াসমিন বেগম ও হুমায়রার জোরে বাধ্য হয়ে যেতে হয়েছে তাকে। মিঠুকে কোলে নিয়ে মনমরা হয়ে বসে রইল হুমায়রা। তখনই কলিং বেলটা বেজে উঠল। ভ্রু কুচকে গেল মেয়েটার।
এমন সময়ে আবার কে এলো? কৃষাণ তো কখনোই আসবে না, তাহলে কে? বসা থেকে উঠে দরজার সামনে আসলো, দোর খুলতেই ভেসে উঠল ইকরার হাস্যোজ্জ্বল মুখ। সারপ্রাইজ! চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেয়েটা। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তার। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুই? হুম, আপু এসে দিয়ে গেল। ওমা, কেন? আজকে তো গেলি। ওখানে ভাল লাগে না আমার। আর আলবি ভাইয়ার মামার বাড়িতে গিয়ে আমি কি করব আজও? তাই বলে আজকে চলে এলি? আম্মু কিছু বলেনি? বলেছে, তবে আমি বাবাকে মানিয়ে এসে পড়েছি। এখানে কেউ নেই, শুধু আমার ছোট্ট একটা কোলের মামাতো বোন আছে। আর বাকি সব বড় বড় মহিলা পুরুষ। তারা নিজেদের মতো বকবক করতে থাকে। আমি ওখানে কি করব? আর এখানে তুই থাকবি? সব দিকে বিবেচনা করে চলে এলাম। আমি একা কই? উনি আছেন না। আমার ভাইয়া থাকলে যা, না থাকলেও তা। ওর তো বাসায় ফেরার কোনো ঠিক ঠিকানা নেই। এতক্ষণে মলিন মুখটায় মুহূর্তে হাসি ফুটে উঠল হুমায়রার। বলল, শুক্রিয়া আমার প্রিয় সখী, আমার নিয়ে এতটা ভাবার জন্য। সাদা নীলাভের মিশ্রণে উজ্জ্বল দিগন্তে সহসা নেমে এলো এক কুমুট অন্ধকার। কালো মেঘদের আড়ালে তলিয়ে গেল ধরণী। আকাশ ভেঙে নামলো চরের ধারা। সঙ্গে শীতল হাওয়া। ভ্যাবসা গরমের শেষে এ যেন এক পশলা শান্তি। কৃষাণের ছোটন্ত পদযুগল এসে থামলো বাড়ির দেড়গোড়ায়। হাঁপাতে হাঁপাতে কাকভেজা দেহ ভেতরে প্রবেশ করল সে। বাহিরের প্রকৃতি যতটা সবর, ঠিক ততটাই নীরব হয়ে আছে বাড়ির ভেতরটা। পুরো ঘরময় অন্ধকারে আচ্ছন্ন। কোথাও কোনো শব্দের বালাই নেই। নিস্তব্ধ বাড়িটিতে পা রাখতেই কৃষাণের মন খইলে উকি দিল একটাই প্রশ্ন, ওই মেয়েটা কোথায়? ভয় পাচ্ছে না তো? ইকরার ফেরা ইকরার ফেরা সম্পর্কে অবগত নয় সে, তাই ব্যাপারটা একটু বেশি ভাবালো তাকে। ধীর পায়ে নিজের কক্ষের সামনে এসে দাঁড়ালো। ঠোঁট নেড়ে উচ্চারণ করল, হুমায়রা। নীরবে বাড়িটিতে প্রতিধ্বনিত হতে লাগলো নামটি। চার দেওয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো একৈশ্বর। উপাস থেকে কোনো উত্তর না পেয়ে আবারও ডেকে উঠল কৃষাণ। এই হুজুরনি, কই তুই? পূর্বের ন্যায় গাম্ভীর্যতায় অস্তিত্ব পাওয়া গেল না কণ্ঠায়। এবারও কোনো সারা শব্দ না পেয়ে ফোনের ফ্ল্যাশ চালিয়ে পুরো রুমে চোখ বুলালো। শূন্যতায় ডুবে থাকা কক্ষটি আবিষ্কার করতেই ভ্রু বেঁকে এলো ছেলেটার। বারান্দায় গিয়েও একই ঘটনা ঘটল। টষ্ট পায়ের রুম ছেড়ে বেরিয়ে এলো জেরো গলায় ডাকলো, হুমায়রা। বাড়ির প্রতিটি কোনায় কোনায় পৌঁছালো সেই ডাক। তবে নামের মালকিনের কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। হৃদকহিনের ক্ষুদ্র আতঙ্ক এবার ছড়িয়ে পড়তে লাগলো কঠোর মানবের পুরো শরীরে। হুমায়রা। কণ্ঠের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গম্ভীর চেয়ে ভরপুর কণ্ঠটা আজ অত্যাধিক শব্দহীন শোনা যাচ্ছে। একে একে ড্রয়িং রুম থেকে শুরু করে রান্নাঘর অবধি ছুটে চলল। না, কোথাও দেখা মিলল না কাঙ্ক্ষিত রমণীটির। ভাইয়া, কিছু হয়েছে? চোখ ডলতে ডলতে রুম থেকে বেরিয়ে এলো ইকরা। কৃষাণের চিৎকারের কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে তার। ইকরাকে দেখে এক টুকরো আশার আলো খুঁজে পেল ছেলেটা। তড়িঘড়ি করে বোনের নিকটে এসে জিজ্ঞেস করলো, তুই কখন এলি? তোর বান্ধবী কি তোর রুমে? বিকেলে আব্বু এসে দিয়ে গিয়েছে। আর হুমায়রা তো তোমার রুমেই, একটু আগেই তো চলে গেল। বলেছে বৃষ্টিতে নাকি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আশার আলোটা ধপ করে নিভে গেল কৃষাণের। তবে ভেতরে অবস্থা বুঝতে না দিয়ে উল্টো শাসনের স্বরে বলল, ফাজলামো করছিস? তোর বান্ধবী রুমে নেই, আমি মাত্র দেখে আসলাম। ভ্রুজোড়া কুচকে গেল ইকরার। ঘুম থেকে উঠে ফাজলামো কেন করতে আসবে সে? তাও আবার এই খচ্চরের সাথে। তোমার সাথে ফাজলামো কেন করতে যাবো আমি? বিশ্বাস না হলে রুম চেক করে দেখো, বলে দরজা ছেড়ে দাঁড়ালো। প্রদর্শিত হলো মেয়েটার খালি কক্ষ। সাথে সাথে ভেসে আসলো কৃষাণের অত্যাধিক শান্তস্বর, তাহলে তোর বান্ধবী কোথায়? আরে রুমে আছে, তুমি হয়তো অন্ধকারে ভালো মতো দেখোনি। পুরো আত্মবিশ্বাস নিয়ে কৃষাণের রুমের দিকে হাঁটা ধরল ইকরা। হাতে করে কৃষাণের ফোনটা নিয়েই গেল। সে জানে হুমায়রা রুমেই থাকবে, কেননা রুম ছেড়ে বাহিরে কোথাও গেলে ইকরা অবশ্যই ডাকতো। আর এমন অন্ধকারে বাহিরে কোথায় বা যাবে ও? তার ভরসায় শান্ত হতে পারল না কৃষাণ। একেবারে নিখুঁতভাবে বাড়ির প্রতিটি কোণা চেক করেছে সে। এমনকি সে নামাজ করে অবধি আজ অবধি তার পা পড়েনি, সেখানেও গিয়েছে। নিজেকে শান্ত রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। বারবার মস্তিষ্কে প্রশ্ন জেগেছে, তার কেন এমন লাগছে? এমনটা তো হওয়ার কথা নয়। ওই মেয়ে যেখানে ইচ্ছা সেখানে যাক, এতে তার কি? তবে মনটা কোনোমতেই শান্ত হচ্ছে না। ওই সরল মুখখানা না দেখা অবধি যেন তার শান্তি নেই। শেষ আশাটুকু নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো কৃষাণ। যদিও ওই বৃষ্টি বাদলে মেয়েটার সাথে থাকার সম্ভাবনা একেবারেই নেই, তবুও পা চালিয়ে দরজার অবধি এলো সে। তখনই বিদ্যুৎ চমকালো। লাল রশ্মিতে আলোকিত হলো পুরো ছাদ। ঝিরঝির বৃষ্টিতে ছাদের মাঝখানটায় মনোচাত্রত অবস্থায় বসে থাকা কাঙ্ক্ষিত রমণীকে দৃষ্টিগোচর হতেই থমকালো কৃষাণ। আতঙ্কিত হলো, হৃদয় শীতল হলো তার। পদযুগল আপনা আপনি এগিয়ে এলো সেদিকে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। বেশ কয়েকবার দোয়াটি চোপে সৃষ্টিকর্তার নিকট হাত তুলেছে হুমায়রা। এত বড় করে শ্বাস টেনে নিল সে।
পরপর দৃষ্টিদাতার নিকট তোলা হাতটার অপরিপূর্ণ চাওয়াই ভান্ডার। তার মুখোমুখি হয়ে বসে আছে কৃষাণ, শান্ত চোখে জোড়ার দিকে তাকিয়ে নিখুঁতভাবে। মেয়েটার চোখ বন্ধ, ঠোঁট জোড়া নেড়ে অনবরত কি যেন বলেই যাচ্ছে। নাকের পাটা ক্ষণে ক্ষণে ফেলে উঠেছে, যেন এখনই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে। দোয়ার শেষে বেলায় এসে ঠোঁট ভেঙে শব্দহীন কেঁদে উঠল হুমায়রা। বলতে লাগলো, হে আমার প্রতিপালক, তুমি আমার ধৈর্য আরও বাড়িয়ে দাও। জীবনে যত কঠিন মুহূর্তই আসুক না কেন, তোমার রহমত থেকে আমায় বঞ্চিত করো না। আগত দিনের কোনো একটা শেষদায় যেন আমি আমার স্বামীর হেদায়েতের সুখে কাঁদতে পারি। সেই দিনের আশায় অবধি আমায় রহমত প্রদান করো। আর তুমি তো জানো, তোমার এই পাপী মান্দাটা বড্ড ভালোবাসার পাগল। আমার স্বামীর মনে আমার জন্য ভালোবাসা দাও, তাকে আমার প্রতি নরম করো। আমি যেন তার মন জয় করতে পারি, সেই তৌফিক দান করো। ঠিক এমন সময় তার কণ্ঠনত মুক্তার পানে চেয়ে আল্লাহর সবচেয়ে নিয়মিত একজন বান্দা বলে উঠল, হে মালিক, তোমার এই পবিত্র বান্দির সকল চাওয়া পূরণ করে দাও। ছাদের দরজায় দাঁড়িয়ে ভাই আর ভাবিকে একত্রে সৃষ্টিকর্তার নিকট চাইতে দেখে মুচকি হাসল ইকরা। তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে সে। কাঙ্ক্ষিত মুখগুলো দেখা মিলতে সকল চিন্তার পাহাড় মাথা থেকে ছেড়ে সেও ঠোঁট নেড়ে রবের নিকট আবদার করল, হে আমার রব, তোমার এই দুই বান্দার ইচ্ছাগুলোই তুমি পূরণ করে দাও। অতঃপর এই একই দোয়া ধ্বনিত হলো 3 মানুষের অন্তর থেকে, আর তা পৌঁছে গেল তাদের মালিকের নিকট। দয়াময় পরম করুণাময় কি সেই দোয়া কবুল না করে থাকবে? দীর্ঘ মনোচাপ শেষ করে চোখ খুলল হুমায়রা। অসময়ে চোখের সামনে কাঙ্ক্ষিত ব্যক্তিটির সাক্ষাতে বুক শুদ্ধ ধক করে উঠল তার। পেছনে গিয়ে ভরকালো কণ্ঠ বলল, আপনি এখানে? বৃষ্টিবিলাস করতে এলাম। আকাশের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে উত্তর করল কৃষাণ। পরপর প্রশ্ন ছুড়ল, তো মোনাজাতে এতক্ষণ কি চাইলি? আর ঘর ছেড়ে এখানে কেন মোনাজাত? এমন বৃষ্টিতে দোয়া কবুল হয়? তাহলে নামাজে আর মোনাজাত দৌড়িস কি করতে? পুরো কুচকে গেল মেয়েটার। বলল, দোয়া কবুল হওয়ার অনেক মাধ্যম আছে। এই যেমন সিজদায় দোয়া কবুল হয়, ইফতারের সময় সামনে বসে দোয়া কবুল হয়, এমন ঝিরঝির বৃষ্টিতে ভিজে দোয়া করলে দোয়া কবুল হয়। আরও অনেক। এখন আল্লাহর কোথায় ডাক কবুল করে নেন এর কোনো নিশ্চয়তা আছে? তাই সব মাধ্যমেই চাইতে হয়। বিকের মতো মাথা তুলালো কৃষাণ। বলল, বুঝলাম। তা এখন কি ঘরে যাবি নাকি এখানেই রাত কাটাবি? আপনি না বৃষ্টিবিলাস করতে এসেছেন, তাহলে আপনার সাথে বৃষ্টিবিলাস করেই যাই। একজোড়া গভীর দৃষ্টি নির্লিপ্ত হলো তার ওপরে। কান্নার তরুণ মুখটা এখনও লালিত হয়ে আছে মেয়েটার, অথচ ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি। এতক্ষণ না কাঁদলো, এখনই আবার হাসছে, কি আজব নারী। আচ্ছা, কিসের জন্য এত কেঁদেছিল মেয়েটা, তাও আবার অন্ধকারাচ্ছন্ন বৃষ্টিময় রাত্রে? তার ভাবনার মাঝে আবারও শোনা গেল হুমায়রার কণ্ঠ, কিছু বলছেন না যে? আপনি কি আসলে বৃষ্টিবিলাস করতে এসেছেন নাকি আমায় খুঁজতে এসেছিলেন? তোকে দিয়ে আমার কি কাজ? ঘরে যা। মুখটা চুপসে গেল হুমায়রার। বলল, আপনার সাথে যাব। মার খাবি? আপনি দিলে না খেয়ে উপায় আছে? মেয়েটার চঞ্চলতা দেখে হতাশার নিঃশ্বাস ফেলল কৃষাণ। সরাসরি হুমায়রার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, ভয় হয় না তোর? কিসের? এখন যদি তোকে আমি মেরে ফেলি? আমার মৃত্যু যদি এভাবে লেখা থাকে তাহলে মরবো। এখানে ভয় পাওয়ার কি আছে? বড্ড সাহস বেড়েছে তোর। চুপ রইল হুমায়রা। বৃষ্টির কারণে ঠিকমতো চোখ খুলতে তাকাতেও পারছে না। অথচ কৃষাণ কিভাবে পলকহীন তাকিয়ে আছেন। তার অবস্থা দেখে কৃষাণ কড়া স্বরে আদেশ ছুড়ল, ঘরে যান। আপনি যাবেন না? তোকে যেতে বলেছি আমি। আমারটা আমি দেখব। ধমকে উঠল কঠোর মানব। এবেলায় আর কথা বাড়ানোর সাহস পেল না হুমায়রা। মলিন মুখে বসা থেকে উঠে হাঁটা দাঁড়ালো। রুমে এসে শাওয়ার নিতে চলে গেল হুমায়রা। ওয়াশরুম থেকে বেরোতে দেখা মিলল কৃষাণের। হুমায়রা বেরোতেই কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। এতক্ষণ ছাদে বসে সিগারেট ফুঁকে এসেছে, মূলত এ কারণেই আরও ধমকে পাঠিয়ে দিয়েছে হুমায়রাকে। মিনিট দশকের মধ্যেই গোসল ছেড়ে বেরিয়ে এলো কৃষাণ। এসে দেখল বিছানার সামনে বসে হাঁচি দিয়ে যাচ্ছে হুমায়রা। হাঁচির কারণে চোখ দিয়ে পানি এসে পড়েছে মেয়েটার। কৃষাণ দেখতেই অসহায় মুখ করে বলল, আমার সাথে একটু রান্না করে যাবেন? নয়তো আপনার মোবাইলটা একটু দিন, আমি যাচ্ছি। কেন? চা বানাতে। কিছুক্ষণ মেয়েটার লালিত চোখে মুখের দিকে তাকিয়ে রইল কৃষাণ। পরপর উত্তর করল, চল। রান্নাঘরের চুলার সামনে দাঁড়িয়ে চা বানাচ্ছে হুমায়রা। তার থেকে একটু দূরে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। মনোযোগ তার মোবাইলের স্ক্রিনে। চিনি বয়ামে নিতে চুলার সামনে থেকে একটু ওদিকটাই গেল হুমায়রা। সেখানটায় তেমন একটা আলো পৌঁছাচ্ছে না। তবে রান্নাঘরের জিনিসপত্রের সাথে অভ্যস্ত হওয়ায় বয়াম খুঁজে পেতে সমস্যা হলো না তার।
বয়ামটা হাতে নিয়ে দুকদম এগোতেই একটা ইঁদুরের উপরে পা পড়ল। অমনিমিত চিৎকারে বেরিয়ে এলো কণ্ঠনালী চিরে। শব্দ পেয়ে চোখ তুলে তাকালো কৃষাণ। আসবে ঘটনায় ভয়ে পিছিয়ে গেল হুমায়রা। বেখেয়ালি ভাবে হাতটা চলে গেল নিজের চুলার জ্বলন্ত আগুনের নিকট। সাথে সাথেই তাকে হেঁচকা টানে সরিয়ে আনলো কৃষাণ। হুমায়রার নরম সরম কায়াটা আশ্রে পড়ল কৃষাণের বুকে। একসাথে শিউরে উঠল দুটো শরীর। প্রকাট হলো দুজনের হৃদয় স্পন্দন। সকালে আজ প্রথম স্বামীর এতটা কাছাকাছি এসেছে হুমায়রা। মেয়েটা যেন মনে হলো কোনো বিদ্যুৎ শক খেল সে। শ্মশানে স্তব্ধ রান্না করে পানির ফোঁটায় শব্দে সম্বিত ফিরল দুজনে। সাথে সাথেই ছিটকে দূরে সরে গেল। লজ্জায় হাঁসফাঁস করে উঠল হুমায়রা। এত কিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কৃষাণ বলল, এভাবে চিল্লালি কেন? আর মনোযোগ কই থাকে তোর? এক্ষুনি তো হাত পোড়াতি। আসলে হঠাৎ ইঁদুরের উপরে পা পড়েছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। কথাটা উল্টো পিঠে কিছু বলল না কৃষাণ। কড়া কণ্ঠে আদেশ চলল, তাড়াতাড়ি কাজ শেষ কর। তাৎক্ষণিক চায়ের উপরে মনোযোগ দিল হুমায়রা।